নিধি খুবই বাধ্য মেয়ে। গহনের সত্য অনুযায়ী 5 মিনিটই ভিজেছে। 5 মিনিট পরে যখন গহন ভিতরে যেতে বলেছে, চুপচাপ বাধ্য মেয়ের মতো ভিতরে চলে এসেছে। বৃষ্টিতে ভিজে ভিতরে এসে দুজন দুই বাথরুমে গেল জামা কাপড় বদলাতে। গহন জামা কাপড় বদলে হাঁচি ফেলতে ফেলতে ঘরে এলো। দরজার কাছে এসে সামনের দিকে তাকাতেই থমকে গেল। নিধি পরনে ভেজা শাড়িটা বদলে আবার একটা শাড়ি পরেছে, হালকা গোলাপি রঙের কটনের শাড়ি। ভেজা চুল বেয়ে এখনো টপ টপ করে পানি মেঝেতে পড়ছে। এক পা বিছানায় উঠে একটু ঝুঁকে গিয়ে নূপুর পড়ছে। নূপুরটা কখন যে খুলে গিয়েছিল টের পায়নি। ভাগ্যিস মেঝেতে পড়ে থাকতে দেখেছিল, নয়তো হারিয়ে ফেলতো। নিধির চোখ দুটো লাল টকটকে হয়ে উঠেছে। গহন খেয়াল করেছে মেয়েটা গোসল করে বেরোলে এমন চোখ দুটো লাল টকটকে হয়ে যায়। এখন হয়তো বৃষ্টিতে ভেজার কারণে এমন হয়েছে। একটু ঝুঁকে যাওয়ার কারণে চুলগুলো বারবার চোখের সামনে এসে নূপুর পরে বেশ বাধার সৃষ্টি করছে। আর নিধি বিরক্ত হয়ে বারবার চুলগুলো পিছনে ছুঁড়ে মারছে। চোখে মুখে তার সে কি বিরক্তি ফুটিয়ে তুলছে, যেন এর থেকে বিরক্তিকর কাজ সে আর জীবনে কখনো করেনি। নিধির বেখেয়ালি শাড়ির আঁচলটা একটু সরে গেছে, যার ফলে কোমরে খানিকটা অংশ দৃশ্যমান হয়ে উঠেছে। গহনের বেহাত চোখ দুটো নিধির কোমরে গিয়ে পড়তেই সঙ্গে সঙ্গে গহন নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। কয়েক মুহূর্তের জন্য যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে ধরেছিল গহন, তবে খুব তাড়াতাড়ি আবার নিজেকে সামলে নিল। দুপুর পড়া শেষে নিধি সোজা হয়ে দাঁড়িয়ে পিছন ফিরে দেখলো গহন দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওকে এভাবে দরজার কাছে শটান দাঁড়িয়ে থাকতে দেখে ব্রুকুসকে জিজ্ঞেস করলো, আপনার আবার কি হলো? মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? ঠান্ডায় জমে গেলেন নাকি? নিধির কথা শুনে ধ্যান ভাঙলো গহনে। মৃদু কেঁপে উঠে বলল, কই কিছু হয়নি তো, জমে যায়নি আমি। তাহলে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। গহন সত্যি সত্যি ভিতরে এলো, চুপচাপ বিছানার উপরে বসে পড়লো। নিধির দিকে চোখ তুলে দ্বিতীয়বার আর তাকালো না। নিধি ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনি এনে গহনের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে চুলটা আস্তে আস্তে বলল, তবে যাই বলুন না কেন, অনেকদিন পর বৃষ্টিতে ভিজে কিন্তু দারুণ লাগলো। তবে আফসোস একটে, আশেপাশে অনেক মানুষজন ছিল, নয়তো আপনার সাথে কয়েকটা ছবি তুলতাম। কিন্তু কি ভাবতো সবাই বলুন তো? ভাবতো আমি নির্লজ্জ, কারণ আপনাকে তো সবাই খুব ভালো করেই চেনে। আপনি যে কতটা রসকসীন সেটাও নিশ্চয়ই জানে। দোস্ত আমারই হতো, সেজন্য আর তুললাম না। তবে পরের বার কখনো সুযোগ পেলে নিশ্চয়ই তুলবো, আপনার গলা জড়িয়ে ধরে তুলবো। শেষ কথাটা বলে নিধি ঠোঁট টিপে হাসলো। গন চুপচাপ শুধু মাথা নাড়ালো, কোনো উত্তর দিল না। ব্যাপারটা নিধির একদম পছন্দ হলো না। ও এতগুলো কথা বলে গেল, তার প্রেক্ষিতে অন্তত হা কিংবা না অন্তত বলা উচিত ছিল গহনের। গহনের কাঁধে হালকা করে একটা কিল বসিয়ে বলল, কথা বলছেন না কেন? গন হালকা তুতলিয়ে বলল, কি বলবো? কিছু একটা বলুন। গন কিছু বলতে চাইল, তবে ঠিক বলতে পারলো না। তার আগে হাঁচি ফেললো। টানা 5-6টা হাঁচি ফেললো গহন। এই কয়েকটা হাঁচি ফেলে শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগছে, আর কথা বলার পরিস্থিতিতে রইল না। নিধি গহনের চুলে হাত দিয়ে দেখলো এখনো পানি চুপচুপ করছে। মনে হয় মাথাটা মুছেইনি। নিধি খেকিয়ে উঠে বলল, মাথা মুছেননি আপনি, তাই না? এত বড় একটা ছেলে, তাও আক্কেল নেই আপনার? আরো কবে আক্কেল হবে? নতুন করে কি এসব আক্কেল শেখার মতন বয়স আছে আপনার? কিছু শেখেনি আপনার মা আপনাকে? গহন কিছু বলতে চাইল, তবে এবারও তার আগে কয়েকটা হাঁচি ফেললো। নিধি বিরক্ত হয়ে গিয়ে গামছা এনে নিজেই গহনের মাথাটা মুছে দিল। যেমন কাজ করছে তেমনই মুখও চলছে। গহনের মাথা মুছে দিচ্ছে ঠিকই, তবে এর মাঝে বকাবকিও চালু রেখেছে। নিধি খুব কম সময়ে গহনের এতটা কাছাকাছি এসেছে। একটা অদ্ভুত মিষ্টি সুঘ্রাণ ভেসে আছে নিধির শরীর থেকে। এই যে মেয়েটা কানের কাছে এভাবে অনবরত বকবক করেই যাচ্ছে, সেগুলোও যেন মিষ্টি লাগছে শুনতে গহনের কাছে। কি সুন্দর যত্ন করে নিধি মাথা মুছিয়ে দিচ্ছে, আবার বকাও দিচ্ছে। গহন তো জানে নিধি ওর জন্য চিন্তা করে, এই জন্যই বকাবকি করছে। নিজের প্রতি গহনের অবহেলার জন্য এভাবে বকাবকি করছে। নিধির এই ব্যাপারগুলো যে গহনের ঠিক কতটা ভালো লাগে সেটা গহন বলে বোঝাতে পারবে না। গহন আলতো করে দুহাতে নিধির কোমর জড়িয়ে ধরে নিধির শরীরের সাথে নিজের মাথাটা এলিয়ে দিল। নিজের শরীরের সমস্ত ভার যেন ছেড়ে দিতে চাইছে গহন। ইচ্ছে করছে নিধিকে বলতে, যেন ওকে দুহাতে একটু আগলে নেয়। গহনকে মুখ ফুটে এসব বলতে হলো না। হঠাৎ করে এভাবে গহন মাথাটা এলিয়ে দেওয়ার জন্য নিধির নিজেরই একটু চিন্তা হলো। গামছাটা পাশে রেখে আলতো করে গহনের মাথায় হাত বুলিয়ে দিয়ে চিন্তিত গলায় বলল, কি হচ্ছে আপনার? শরীর খারাপ লাগছে নাকি? ওহো, তাহলে কি হয়েছে? কিচ্ছু হয়নি। তাহলে এভাবে কোমর জোরে ধরলেন কেন হঠাৎ করে? গহন ছোট্ট করে উত্তরে বলল, শান্তি পাচ্ছি, স্বস্তি পাচ্ছি। মনে হচ্ছে আমার খুব কাছে আমার নিজের কেউ আছে, যার আমাকে নিয়ে ভীষণ চিন্তা হয়, যার ভালোবাসাটা অন্যরকম, যার বাইরেটা খিটখিটে কঠোরতায় মোড়ানো, অথচ ভেতরটা একদম মোমের মতো। একটু ভালোবাসার আঁচ পেলেই গলে যায়। তবে তাকে সে সামান্য ভালোবাসা আজটুকু কেউ দেয় না। ভালোবাসা দিতে সবাই এতটাই কিপটেমে করে। নিজের কথাটা শুনে গহন মাথা তুলে সোজা হয়ে বসে ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমিও কিপটেমে করি? আপনি তো আরো হার কিপটে।
সব থেকে বড় কিপটে আপনি। আপনার মতন কিপটে আমি আমার জীবনে দেখিনি। যাই হোক, শুধু বইয়ের থেকে যত্ন নিলে হবে না, বইয়েরও যত্ন করতে হবে। একটু সাহায্য করুন তো। গণ ভ্রু উঁচিয়ে বলল, কি? শাড়িটা কুচিটা ঠিক করে দিন, এলোমেলো হয়ে গেছে। আপনি কি বলুন তো, আপনার তো নিজ থেকে এগুলো খেয়াল করা উচিত। আমাকে সবসময় সবকিছু বলো বলে করাতে হবে কেন? কি সুন্দর নিজ থেকে এগিয়ে এসে একটু ঠিক করে দিবেন। সিনেমা দেখেন না নাকি? এত কথা বলার কি আছে? বললেই ঠিক করে দিতাম। নিধি একটু পিছনে যেতে ঘর নিধির সামনে বসে ওর শাড়ির কুচি ঠিক করে দিল। নিধির খুব ভালো লাগলো এই মুহূর্তটা। একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো নিধির মাঝে। আজকাল নিধি অনুভব করতে পারে যে ও সংসার করতে এসেছে, ওর সংসারে সুখ আছে, আনন্দ আছে। যে মানুষটার সাথে সংসার করতে এসেছে সে মানুষটাই ভালো, নিধিকে ভালোবাসতে চায়, নিধির যত্ন করতে চায়। ব্যাস এতটুকুই তো নিধির প্রয়োজন ছিল, এর থেকে বেশি তো আর কিছু চায়নি। নিধিদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরটা বিশাল বড়। সেই ঘরে একটা বিশাল বড় জানালাও আছে। ঝড় বৃষ্টির কারণে কারেন্ট নেই, সেই জন্য জানালাটা খোলা রেখে ঘুমিয়েছে, যেন বাইরে থেকে বাতাস আসে। জানালার ধারে বিছানা না হয় কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। খাটটাও বিশাল বড়, দুজন মানুষ অনায়াসে খুব স্বাচ্ছন্দ্যে ঘুমোতে পারবে। তবে গণ খেয়াল করছে নিধি সমান ওর দিকে এগিয়ে আসছে। গণ যতই সরে যাচ্ছে নিধি ততই ওর দিকে এগিয়ে আসছে। এক পর্যায়ে গিয়ে গণ খেয়াল করলো ওর কাছে আর সরার মতন জায়গা নেই। একটু নড়লে পরেও যেতে পারে খাট থেকে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে দেখলো নিধি একেবারে ওর পিঠের নিচে গুটিসুটি হয়ে শুয়ে আছে। এক হাতে খামচে ধরে আছে গহনের টি শার্ট। গণ এতক্ষণে বুঝতে পারলো মেয়েটা কেন বারবার এগিয়ে আসছিল। বাইরে এখনো বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সাথে বজ্রপাত হচ্ছে। একটু পর পর যখন জোরে জোরে বাজ পড়ছে তখন নিধি এক ধাপ করে ওদিকে এগিয়ে এসে খামচে ধরছে ওর টি শার্ট। গহনের এসব ভাবনার মাঝে আরো একবার বেশ জোরে সোরে একটা বাজ পড়লো। নিধি এবারে ভয়ে মৃদু চেঁচিয়ে উঠলো, সেই সাথে দুই হাতে শক্ত করে খামচে ধরলো গহনের টি শার্ট। গহন তাড়াহুড়ো করে নিধির দিকে ঘুরে শুয়ে পড়ল। আরে ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, আমি তো আছি। নিধি তো ভাবেইনি যে গহন জেগে আছে। এমন ভয়াবহ একটা মুহূর্তে গহন কণ্ঠটা শুনে নিধি যে কি শান্তি পেল সেটা বলে বোঝাতে পারবে না। দুজনের মাঝে যতটা দূরত্ব ছিল সেটা আর রাখলো না নিধি। যতটা সম্ভব গহনের দিকে এগিয়ে এসে গহনের টি শার্ট খামচে ধরে গুটিসুটি হয় শুয়ে বলল, আপনি জেগে আছেন সেটা আগে বলবেন তো, তাহলে তো ভয় কম পেতাম। আমি তো এখন বুঝলাম যে তুমি ভয় পাচ্ছ, আমি তো জানতাম না যে তুমি ভয় পাও। অদ্ভুত তো, না জানার কি আছে, এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আসলে আপনার কোনো আক্কেল নেই। পাল্টার কিছু বলল না গহন, চুপচাপ শুয়ে রইল। একটু পর নিধি আবার বলে উঠলো, জেগে আছেন? গহন ছোট্ট করে উত্তরে বলল, হ্যাঁ। ঠান্ডা লাগছে? একটু কাঁথাটা গায়ে দিয়ে দিন তো। তোমার উপাসই তো আছে, তো আপনি হাত বাড়িয়ে নিন। এত বিশাল একটা হাত আপনার, ঠিক পেয়ে যাবেন, চেষ্টা করুন। আর তুমি নাও। কি সমস্যা? নিধি গহনের কথায় তুমুল আপত্তি জানিয়ে বলল, না, আমার নড়াচড়া করতে ভয় লাগছে। আমি একটু নড়লে জোরে জোরে বাজ পড়ছে। বিশ্বাস করুন আমি নড়তেই পারবো না। দেখুন কি ভয়ানকভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আর জানালা দিয়ে আলো আসছে ঘরে। আমি তাকাতেই পারবো না। যা করার আপনি করুন, আর পারলে জানালাটা বন্ধ করে দিয়ে আসুন। গহনেরও মনে হলো জানালাটা বন্ধ করে দিয়ে আসে ভালো হবে, তাহলে আলো আসবে না আর ঘরে শব্দ হয়তো একটু কম হবে। তাহলে নিধিও আর তেমন ভয় পাবে না। গহন উঠতে ধরলে নিধি দু হাতে ওকে টেনে ধরে আবার শুয়ে দিলে বলল, উঠছেন কেন আবার? তুমি তো বললে জানালা বন্ধ করে দিয়ে আসতে, সেজন্য উঠছি। এখন ছাড়ো আমায়, তুমি তো পাগল হয়েছই। আমাকেও কি পাগল বানাবে? নিধি চুপচাপ ছেড়ে দিল গহনকে। গহন জানালার সামনে গিয়ে দাঁড়াতেই বাইরের ফুরফুরে হাওয়া ওর গায়ে লাগলো। ভেজা মাটির গন্ধ নাকে আসতেই একটা লম্বা শ্বাস টানলো গহন। আর অমনি যেন ভেতরটা ঠান্ডা হয়ে গেল। এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো গহন। অদ্ভুত ব্যাপার হলো এখন আর জোরে জোরে বাজ পড়ছে না, শুধু বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। বৃষ্টির বেগও অনেকটা কমে এসেছে, তবে বাতাস এখনো বইছে। গহনের খুব ভালো লাগলো জানালার সামনে দাঁড়িয়ে থাকতে। অন্ধকারের মাঝে বুঝতে পারছে বাইরের গাছপালাগুলো কি ভয়ঙ্করভাবে নড়াচড়া করছে। তারা উল্লাসে মেতেছে। কি নিদারুণ আনন্দ তাদের মনে আজ। এদিকে এতক্ষণে গহন ফেরত না আসায় নিধি খুবই বিরক্ত হলো। মাথা তুলে জানালার দিকে তাকাতেই দেখলো মানুষটা চুপচাপ দাঁড়িয়ে আছে। ওখানে ওভাবে মূর্তির মতন দাঁড়িয়ে না থেকে এখানে এসে বউকে জ্বরে ধরে ঘুমালো তো পারেন। দেখছেন আপনার বউটা ভয় পাচ্ছে, তাও কোনো আক্কেল নেই আপনার। নিধির কণ্ঠটা কানে যেতে গহনের ধ্যান ভাগলো। গহন তো ভুলে গিয়েছিল নিধির কথা। গহন ভুলে গিয়েছিল জানালার সামনে এসে কি কারণে দাঁড়িয়েছে সেই কথা। তবে এই মুহূর্তে জানালাটা বন্ধ করতে ইচ্ছে করলো না। নিধিকে একবার জানালার সামনে এনে দাঁড় করে বাইরের আবহাওয়াটা দেখানোর ইচ্ছে হলো। বিছানায় খাপটি মেরে শুয়ে থাকা নিধির দিকে এগিয়ে গিয়ে বলল, একটু আমার সাথে এসো তো। নিধি মাথা তুলে তাকিয়ে বলল, কোথায়? বললাম না আমার নড়াচড়া করার শক্তি নেই, আমি থাকবো তো তোমার সাথে।
আমি থাকতে ভয় কিসে? আমি কিছু হতে দেব না তোমার, ভালোবাসা আগলে রাখবো। তুমি শুধু ভরসা করো, আমার হাতটা ধরো। কথাটা বলে গহন নিধির দিকে হাত বাড়িয়ে দিল। হঠাৎ করে নিধির কি হলো কে জানে, মনের মাঝে থাকা সব ভয় নিমিষের মাঝে উবে গেল। নিধির খুব বিশ্বাস তৈরি হয়েছে গহনের প্রতি, যে গহন ওকে ভালোবেসে আগলে রাখবে, কিছু হতে দেবে না নিধির। আর নিধির ভরসা আছে এই জন্যই তো উঠে বসে ভরসা করে গহনের হাতটা ধরলো। গহন শুধু আলতো হাসলো, নিধির হাতটা পাল্টা শক্ত করে ধরে ওকে বোঝানোর চেষ্টা করলো যে গহন নিধির ভরসা রাখবে। গহন নিধিকে নিয়ে গিয়ে জানালার সামনে দাঁড় করালো, আর গহন দাঁড়ালো নিধির পিছনে। নিধি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবার একটা বাজ পড়ল। সঙ্গে সঙ্গে নিধি পিছন ঘুরে দুহাতে গহনকে জড়িয়ে ধরে ভয়ার্ত গলায় বলল, অযথা এখানে নিয়ে এলেন, এত জোরে জোরে বাজ পড়লে আপনিও বাঁচতে পারবেন না। এখান থেকে চলুন, নয়তো দুজনেই মরে পড়ে থাকবো। গহন নিধিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কিচ্ছু হবে না, সামনে থাকো। কথাটা বলে গহন জোর করে নিধিকে সামনের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। এবারে আর কোনো ধরনের বজ্রপাত হলো না। বাইরে থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস গহন নিধিকে অনুভব করতে বলল। ভেজা মাটির গন্ধ নিধিকে অনুভব করতে বলল গহন। দূর থেকে ভেসে আসা কোন এক অজানা বুনো ফুলের গন্ধ গহন নিধিকে অনুভব করতে বলল। নিধি সে সমস্ত কিছু অনুভব করতে পারলো। আর যখনই সেগুলো অনুভব করতে পারলো, নিমিষের মাঝে আবার ভয় উদাহ হয়ে গেল। ভেজা মাটির গন্ধ এত সুন্দর হয়, আগে তো জানতাম না। গহন এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, এবারে নিধিকে জড়িয়ে ধরল। নিধির পরনের শাড়িটা এতক্ষণ শুয়ে থাকার কারণে একটি এলোমেলো হয়ে গেছে। ফলস্বরূপ গহনের হাতটা গিয়ে পড়ল সরাসরি নিধির উন্মুক্ত পেটে। নিধি শিউরে উঠল, তবে গহনের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। না ছেলেটা নিজেকে আটকালো, না কোনো অস্বস্তির মাঝে পড়ল, আর না লজ্জা পেয়ে চলে গেল। বরং নিধির কেন যেন মনে হলো জেনে শুনে এই কাজটা করেছে। গহন শুধু এতটুকুই সীমাবদ্ধ রইল না, এরপর নিধির কাঁধের উপর আবার নিজের থুত নিয়ে রাখলো। বিছানায় তো অনেকক্ষণ যাবৎ নিধি অনেকটা কাছাকাছি ছিল গহনের। গহনকে জড়ে ধরে শুয়েছিল, কিন্তু তখনও নিধির এমন অনুভূত হয়নি যেমনটা এখন হচ্ছে। এখন গহন খুবই কাছে নিধির। পার্থক্যটা এখানেই যে তখন নিধি জ্বরে ধরেছিল গহনকে, তবে এখন গহন ধরে আছে। গহন নিজের হাতটা মোটে স্থির রাখেনি, নড়াচড়া করছে। নিধির শরীরটা যেমন অদ্ভুত শিহরণ তৈরি হচ্ছে, ঠিক তেমনই যেন সুরসুরি অনুভব করছে। তবে গহনকে কিছু বলতেও পারছে না, কেননা কোনো কিছু বলার মতন পরিস্থিতিতেই এখন নিধি নেই। হৃদস্পন্দনের গতি এতটাই বেড়ে গেছে যেন মনে হচ্ছে হৃদযন্ত্রটা লাফাতে লাফাতে এখন বেরিয়ে আসবে। নিধির এসব ভাবনার মাঝে ওর কানে গহনের কণ্ঠস্বর ভেসে এলো। বাইরে প্রকৃতি আজ যতটা উত্তাল হয়ে উঠেছে, ঠিক ততটাই উত্তাল হয়ে উঠেছে আমার হৃদয় ও নিধি। আজ মন আর মানতে চাইছে না, বারবার হতে চাওয়া ভুলগুলোর থেকে আজ আর নিজেকে সাবধান করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে আমার অজান্তে আজ কোনো একটা ভুল হয়ে যাক, অসাবধানতা বশতে না হয় আজ দুজনে আরেক ধাপ কাছাকাছি চলে আসি। এই ঝড়ের কোনো পূর্বাভাস আমার হৃদয় আগে পায়নি। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই হঠাৎ করে হৃদয় এই ঝড়টা উঠলো। এখন এই ঝড়টাকে থামাই কি করে বলতো? তুমি কি আমায় একটু সাহায্য করতে পারবে? নিধি তো ঠিকই বুঝলো যে গহন ওকে কি বোঝাতে চাইছে, তবে ও যে বুঝতে পেরেছে সেটা আপাতত গহনকে বুঝতে দিতে চাইল না। নিধি খুব পরে চেষ্টা করলো স্বাভাবিকভাবে গহনের সাথে কথা বলার জন্য, তবে পারল না। কণ্ঠ কাঁপলো, মৃদু কম্পিত গলায় বলল, আমি কি করে সাহায্য করব? গহন এবারে নিধিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। ফলস্বরূপ নিধির হাত দুটো গিয়ে পড়ল গহনের কাঁধে। আর গহনের হাতের অবস্থান বর্তমানে নিধির উন্মুক্ত কোমরে। বেহায়া ছেলেটার হাত এখনো নিজের মর্জি মতো নিধির সমস্ত শরীরে কোনো রকম কোনো দ্বিধা ছাড়া বিচরণ চালাচ্ছে। নিধি গহনের চোখের দিকে তাকাতেই দেখল বেশ অদ্ভুত দৃষ্টিতে গহন তাকিয়ে আছে ওর দিকে। গহনের দু চোখে অদ্ভুত কিছু একটা রয়েছে, কোনো কামনা রয়েছে গহনের চোখ দুটিতে। নিধির থেকে যেন কোনো কিছু চাইছে, খুব আকাঙ্ক্ষিত বস্তু, যেন সেটা গহনের জন্য, যেন আকুতিকে জানাচ্ছে নিধিকে, যেন নিধি একটু সায় জানায় গহনের আবদারে। নিধি কেন যেন গহনের সেই দু চোখের দিকে তাকিয়ে বাখারা হয়ে গেল। কি বলবে ঠিক বুঝে উঠতে পারলো না। সবকিছু কেমন যেন গলিয়ে ফেলছে নিধি। নিধির কেন যেন মনে হচ্ছে আজ ও গহনের কাছে হেরে যাবে, গহনের এই অদ্ভুত দৃষ্টির কাছে হেরে যাবে, গহনের স্পর্শের কাছে হেরে যাবে, হেরে যাবে গহনের আবদারের কাছে। নিধি হেরে যাবে আজ নিজের অনুভূতির কাছে। মনে হচ্ছে যে কোনো সময় সায় জানিয়ে ফেলবে গহনের আবদারে, ধরা দিয়ে দিবে গহনের কাছে। নিধি এসব ভাবনার মাঝে খেয়াল করলো গহন একটু ঝুঁকে আসছে ওর দিকে। গহন ঝুঁকে নিধির কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে ফিসফিসে বলল, আমার অশান্ত হৃদয়টাকে শান্ত করতে শুধু তুমিই পারবে, তুমি ছাড়া তো আর কেউ পারবে না নিধি আমার হৃদয়টাকে শান্ত করতে। কথাটা বলে গহন সোজা হয়ে দাঁড়ালো। নিধির ঠোঁটটা কেন যেন তিত্তির করে কাঁপছে, ওর হাত দুটো কাঁপছে, কিন্তু তবুও খুব কষ্টে বলল, সত্যি কি আমি পারবো? আমার কি আপনাকে এত কিছু দেওয়ার ক্ষমতা আছে? গহন নিধিকে আরেকটু নিজের কাছে টেনে নিল। এমনিতে দুজনে যথেষ্ট কাছাকাছি ছিল,
তবে এবারে দূরত্বটা একেবারেই রইল না, দুজনে অত্যাধিক কাছাকাছি চলে এসেছে। এতটাই কাছাকাছি চলে এসেছে যেখান থেকে আজ আর ফিরে যাওয়া সম্ভব না। নিধি হয়তো নিজেই পারবে না আজ এতটা কাছাকাছি এসেও ফিরে যেতে, আর না গহন ওকে যেতে দেবে। তুমি আমাকে সব দিয়েছো নিধি, তুমি আমাকে শান্তি দিয়েছো, স্বস্তি দিয়েছো, বাঁচার কারণ দিয়েছো, তুমি আমাকে ভালোবাসা দিয়েছো, আমার যত্ন দিয়েছো, আমায় আগলে রেখেছো। আজ আর একটু কাছে টেনে নেবে আমায়, ঠিক ততটা কাছে টেনে নাও যতটা কাছে গেলে আমরা আর কখনো দূরে যেতে পারবো না। যতটা কাছে যাওয়ার পর আর কখনো আমাদের মনে হবে না যে আমরা দূরে রয়েছি। যতটা কাছে গেলে সবসময় আমরা দুজন অনুভব করতে পারবো যে আমরা একে অপরের কাছেই আছি। আজ আমি তোমার ততটা কাছাকাছি যেতে চাই নিধি, যতটা কাছাকাছি গেলে তোমার উষ্ণ স্পর্শে আমি নিজেকে হারিয়ে ফেলবো। আজ আমি তোমার মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাই। আজ আমি একটু বেহায়া হতে চাই। আজ আমি খুব কাছ থেকে তোমার ভালোবাসা চাই। আমি চাই আজ তুমি নিজে একটু আমায় আগলে না, ঠিক তোমার বুকের মধ্যেখানে, যেখান থেকে কেউ কখনো আমাকে সরিয়ে ফেলতে পারবে না, যেখানে আমি সারা জীবন নিশ্চিন্তে থাকতে পারবো। নেবে আমায় এতটা কাছে টেনে। গণের কণ্ঠে যে সীমাহীন বেকুলতা প্রকাশ পেল সেটা নিধি খুব ভালোভাবে টের পেল। নিধি বুঝলো গণের এই আকুলতা শুধু নিধিকে একটু কাছে থেকে পাওয়ার জন্য না, বরং গণের আকুলতা কেউ যেন গণকে একটু নিজের কাছে টেনে নেয় সেই জন্য। ছেলেটা কখনো কাউকে কাছ থেকে পায়নি, কারো ভালোবাসা পায়নি, কারো স্নেহ পায়নি, কারো যত্ন পায়নি, কেউ আগলে নেওয়ার মতো ছিল না গগনকে। সেজন্যই তো নিধির কাছে একটু ভালোবাসা পেতে ছেলেটা চাইছে নিধি যেন ওকে আগলে নেয়। এমন আবদারের পর নিধি তো ফিরে দিতে পারবে না গহনকে। নিধি তো নিজেই সবসময় গহনকে আগলে রাখতে চায়। সেখানে যখন গহন আজ নিজ থেকে আবদার করছে, সেখানে কি নিধি ওকে ফেরত পাঠাতে পারবে? কখনোই না। গহনের এই মস্ত বড় আবদারের প্রেক্ষিতে নিধি শুধু আলতো হাসলো। গহন বুঝলো নিধি ওকে আগলে নেবে। গহন বুঝলো ও যা চাইছে নিধিও তাই চাইছে। নিধিও চাইছে আজ গহনের ভালোবাসাময় স্পর্শের মাঝে হারিয়ে যেতে। গহন আর কিঞ্চিত সময় ব্যয় করতে চাইল না। হৃদয়ে যে তুমুল ঝড় বইছে, তুমুল অস্থিরতা চলছে হৃদয়ের মাঝে। এতটা কাছাকাছি থাকা সত্ত্বেও গহনকে অনেকটা সময় ধৈর্য নিয়ে নিধির অনুমতির অপেক্ষা করতে হয়েছে। কিন্তু এবারে যখন অনুমতি পেয়ে গেছে তখন তো আর দেরি করা যায় না। মুহূর্তের মাঝে গহন খুব যত্ন আর ভালোবাসার সাথে নিধির ঠোঁট জোড়া দখল করে নিল। পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত শান্তি যেন গহন সেখানেই খুঁজে পেল। নিধি একটুও বাধা দিল না গহনকে। নিধি নিজেও নিজেকে হারিয়ে ফেলল। এতক্ষণ শরীরে যে অদ্ভুত উত্তেজনা কাজ করছিল, এখন যেন তা আরো কয়েকগুণ বেড়ে গেল। পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে গহনের ভালোবাসাময় স্পর্শ অনুভব করলো নিধি। বাইরে কমে আসা ঝড়টা হঠাৎ করে কেমন যেন বেড়ে গেল। আবার শুরু হলো তুমুল বেগে বৃষ্টি আর বাতাস। গাছপাতাগুলো আবারও কোনো এক অজানা খুশিতে মেতে উঠেছে। এবারে তাদের খুশি পরিমাণটা এর আগেরবারের থেকেও দ্বিগুণ। কি উচ্ছ্বাস তাদের মনের মাঝে। তুমুল বাতাসে জানালাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। এখন পুরো ঘর জুড়ে কোনো আলো নেই। সমস্ত ঘর অন্ধকারে ছুঁয়ে গেল। এই অন্ধকারের মাঝে দুটো মানবী নিজেদের সুখের ব্যবস্থা ঠিক করে নিয়েছে। তারা একে অপরের মাঝে হারিয়ে গেছে। এখন চারিদিকে কোথায় কি ঘটছে কোনো কিছুতে তাদের খেয়াল নেই। তারা শুধু এতটুকুই জানে আজ তারা একে অপরকে নিজেদের কাছে টেনে নেবে। দুজন দুজনকে নিজেদের ভালোবাসায় মুড়িয়ে রাখবে। বাইরে ঝড় ক্রমাগতভাবে বাড়ছে। কে জানে তাদের মনে এত কিসের আনন্দ। আচ্ছা, দুজন মানবীর ভালোবাসা পূর্ণতা পায় কি তারা আজ এতটা খুশি? সকালে ঘুম থেকে উঠে গহন নিধিকে নিজের পাশে দেখতে পেল না। কিঞ্চিত বিরক্ত হলো গহন। এত সুন্দর একটা রাত কাটানোর পর সকালে উঠে যদি আগে বউয়ের মুখটা না দেখতে পাওয়া যায় তাহলে কি ভালো লাগে? মন মেজাজটা কি বিগড়ে যাওয়া স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। গহনের তো এখন দিনটা 24 ঘন্টায় বউকে সামনে বসিয়ে রেখে শুধু ওকে দেখতে ইচ্ছে করবে। এদিকে ওর বউ তো একটা ঘন্টা স্বামীকে ঠিকঠাক দিতে চায় না। আসলে ছোট মানুষ তো, বুদ্ধিশুদ্ধি কম। ছোট মেয়েকে বিয়ে করার এই এক জ্বালা। বয়সে আরেকটু বড় হলে ঠিক বুঝতে পারতো গহনের মনের বেকুলতা। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গহনের এসব কথা ভেবে। তবে এখন তো আর হা হুতাশ করে কোনো লাভ হবে না। গলা ছেড়ে তো ডাকতে পারবে না বউয়ের নাম ধরে। কাল রাতে যা করার করেই নিয়েছে। যখন লজ্জা লাগেনি ঠিকই, তবে এখন এত লজ্জাভর্তি বাড়িতে বউয়ের নাম ধরে ডাকতে ঠিকই লজ্জাও করবে। তাছাড়া গতকাল রাতে তো একটা ঘোরের মাঝে ছিল। কে জানে এখন নিধির মুখোমুখি হবে কি করে? নিধিরই বা অভিব্যক্তি কেমন হবে? আচ্ছা, মেয়েটা কি লজ্জা পাবে? গহনকে দেখে কি মুখ ঘুরে চলে যাবে সেখান থেকে? নাকি কোথাও গিয়ে লুকিয়ে পড়বে? নাকি গহনের ওকে দেখলে লজ্জা লাগবে? নাকি গহন নিধিকে দেখে পালাবে? অনেক গণনা শেষে গহন ভাবলো যে নিধি ওকে দেখে লজ্জা পাবে। বাধ্য লজ্জা পেতে। মেয়েরা তো লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। আর গহন কেন লজ্জা পেতে যাবে? ও তো পুরুষ মানুষ। পুরুষ মানুষ লজ্জা পায় না। ফ্রেশ হয়ে গহন ঘর থেকে বেরোলো। সারা বাড়ি খুঁজো নিজের বউকে পেল না। বাধ্য হয়ে রান্নাঘরে গেল, সেখানে নিধি নেই।
ওকে দিয়ে দেখলো ওর দুই মামি রান্না করছে। গহন একবার ভাবলো ওনাদেরকে জিজ্ঞেস করবে কিনা, আবার ভাবলো কেমন যেন দেখে না ব্যাপারটা। ঘুম থেকে উঠতে না উঠতে বউকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। কিন্তু এখন যে গহনের বউকেই লাগবেই। অনেকক্ষণ চেষ্টা করার পর শেষে নিজের সমস্ত অস্বস্তিকে দূরে ঠেলে দিয়ে বিলকিসকে একবার ডাকলো। বড় মামি। ডাকটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে বিলকিস দরজার দিকে তাকাল। গহনকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যস্ত গলায় বললে, হ্যাঁ বাবা বলো। ক্ষুধা লেগেছে মনে হয়, তাই না? খাবার হয়ে এসেছে, আর একটু অপেক্ষা করো। না না মাম্মি, ক্ষুধা লাগেনি। আসলে আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না। ব্যাগ তো নিধি গুছিয়েছিল, আমি তো জানি না ও কোথায় কি রেখেছে। ওকে খুঁজেও পাচ্ছি না, কোথায় কি আছে বলতে পারবেন কি? গোয়ানের এত ঘুরিয়ে পেঁচে কথা বলা দেখে ফাহমিদা ঠোঁট টিপে হেসে বলল, আরে বাবা এত অজুহাত দিতে হবে কেন? সরাসরি বললেই তো পারো যে বউকে খুঁজছো। কিছু মনে করবো না আমরা, তোমারই তো বউ। গন খুবই অস্বস্তিতে পড়লো, কেননা খেয়াল করলো ফাহমিদার সাথে বিলকিস, এমনকি ওদের সাহায্য করার জন্য যে দুজন মেয়েকে রাখা হয়েছে, তারা গহনের দিকে কেমন করে যেন তাকিয়ে হাসছে। গহন তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে ধরলে বিলকিস ওর নাম ধরে ডেকে উঠে বলল, আরে বাবা শুনে যাও। ফাহমিদা তুই থাম তো, ছেলেটাকে লজ্জা দিস না। নিধি বাইরে বাগানে আছে, গাছ থেকে আম পাড়তে গেছে, কিন্তু অনেকক্ষণ আগে গেছে। এতক্ষণও যে কেন আসছে না বুঝতে পারছি না, তুমি গিয়ে দেখো। গন চুপচাপ মাথা নাড়ে সেখান থেকে চলে গেল। বাড়ির পেছনের দিকটায় আমের বাগান, সেখানে গিয়ে নিধিকে কোথাও পেল না। এবারে গহনের মাথাটাই গরম হয়ে গেল। কোথায় গেল মেয়েটা কে জানে, আবার গ্রামে ভ্রমণে বেরিয়েছে কিনা। এখন এত বড় গ্রামে কোথায় খুঁজবে মেয়েটাকে? আর গেল না গহন বাইরে, বিরক্ত হয়ে আবার ভিতরে চলে গেল। নিজের ঘরে যেতে ধরে করিডোরে কারোর সাথে একটা ধাক্কা খেলো গহন। গহন তড়িঘড়ি করে অপরাধী গলায় বলে উঠল, সরি। চোখ খুলে তাকাতে দেখলো নিধির সাথে ধাক্কা খেয়েছে। নিধি কপালে বেশ ভালোই আঘাত পেয়েছে। গহনের সাথে ধাক্কা খেয়ে গিয়ে পাশে দেয়ালের সাথে মাথায় বাড়ি খেয়েছে। কপালে হাত বোলাতেও বোলাতে গহনের দিকে তাকিয়ে বিরক্তিকর গলায় বলল, এই দানবের মতন শরীরটা নিয়ে একটু দেখে শুনে হাঁটতে পারেন না? জানেনই তো আপনার বউ ছোট, যেখানে সেখানে ধাক্কা খেয়ে যেতেই পারে। একটু তো দেখে শুনে চলা উচিত আপনার। আরো কবে আক্কেল হবে আপনার বলুন তো? গহনের কানে বোধহয় নিধির বলা কথাগুলো গেল না, কেননা গন আপাতত হা করে নিধির দিকে তাকিয়ে আছে। গন নিধিকে দেখতে ব্যস্ত। নিধির পরনে তখন সবুজ রঙের একটা হ্যান্ড পেন্ট করা শাড়ি, সবুজের মাঝে বিভিন্ন রঙের ছোট ছোট কাশফুল আঁকা। মেয়েটার চুলগুলো এখনো হালকা ভেজা, দেখে বোঝা যাচ্ছে চুলগুলো আশ্রয় নেই, এলোমেলো হয়ে আছে। লম্বা চুলগুলো অমনি ছেড়ে দিয়ে রেখেছে। সাজগোজ বলতে কিচ্ছু করেনি, ঠোঁটে বেসলিন অবধি লাগায়নি। এই সাধারণ বেশভূষায় নিধিকে ঠিক কতটা অপরূপ সুন্দর লাগলো গহনের কাছে, সেটা গহন বলে বোঝাতে পারবে না। নিধির শাড়িতে আঁকা ফুলগুলোর মতনই গহনের কাছে নিধিকেও কোনো একটা ফুলই মনে হলো। এদিকে নিধি অনেকক্ষণ আগে গহনকে কথা বলেছিল, কিন্তু এতক্ষণ পার হয়ে যাওয়ার পর গহনের থেকে কোনো উত্তর পেল না। ফলস্বরূপ মাথা তুলে গহনের দিকে তাকালো, দেখলো গহন হা করে ওর দিকে তাকিয়ে আছে। আজ নিধির বুঝতে একটু দেরি হলো না যে গহন ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। গহন যে ওকে দেখে থমকে গেছে বেশ বুঝলো। ব্যাপারটা নিধির কাছে বেশ উপভোগ্য হয়ে উঠলো। হালকা একটু কেসে গহনের ধ্যান ভাঙানোর চেষ্টা করলো, এবং কাজও হলো। ধ্যান ভাঙতে গহন এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে বলল, কিছু বলেছিলে তুমি? নিধি আগেই কিছু বললো না, দুহাত পেছনে পেতে গহনের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ আগে গহনের দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিধি, সেই দৃষ্টি দেখে গহন কেমন যেন অস্বস্তিতে পড়লো, সবকিছু গলিয়ে ফেললো। যার অবাক করার বিষয় হলো গহন এখন লজ্জা পাচ্ছে, অস্বস্তিও হচ্ছে। অথচ এই মেয়েটার চোখে কোনো লজ্জা অস্বস্তি কিচ্ছু নেই, পালানোর চেষ্টাও করছে না। গহন ভুল ভেবেছিল নিধি লজ্জা পাবে না, লজ্জা পেলে গহনই পাবে। যতই পুরুষ মানুষ হোক না কেন, তবু গহনই লজ্জা পাবে। গহনের এসব ভাবনার মাঝে নিধি বলে উঠল, গতকাল রাত থেকে দেখছি আপনার চোখে কেমন যেন ঘোর লেগেই আছে, তো লেগেই আছে। এবার ঘোরটা কাটা দিন হয়ে গেছে তো। রাতে যা করেছেন দিনেও যদি সেগুলো করতে চান তাহলে তো খুবই মুশকিল। নিধি কথাগুলো বলার সাথে সাথে গহন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। মেয়েটা ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটিয়ে রেখেছে, অদ্ভুত দৃষ্টিতে গহনের দিকে তাকিয়ে আছে, কেমন যেন অদ্ভুত ভাবে হাসছেও। গহন আন্দাজ করতে পারলো যে ওকে অস্বস্তিতে ফেলার জন্য ইচ্ছে করে নিধি এমন করছে। নিধির কথাগুলো প্রেক্ষিতে গহন কিছু না বলে অন্য প্রসঙ্গ তুললো। একটু ব্যস্ত গলায় বলল, আমার একটা দরকারি কল করার আছে, আসছি। গহন ওকে ফাঁস কাটিয়ে যেতে ধরলে নিধি ওর পথ আটকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, দাঁড়ান, আমি কি যাওয়ার অনুমতি দিয়েছি আপনাকে? গহন দুদিকে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে যাচ্ছেন কেন? শুনুন, এখন থেকে আমার সাথে বুঝে শুনে কথা বলবেন। আপনি দিনে আমার সাথে যেমন ব্যবহার করবেন রাতে তেমনই ব্যবহার ফেরত পাবে। ভালো ব্যবহার না করলে আপনার কপালে দুঃখ আছে। নিধি কথাটা বলতে গহন আগে আশেপাশে বর্ত দৃষ্টিতে দেখে নিল কেউ আছে কিনা। যাক, আশেপাশে অন্তত কেউ নেই। দৃষ্টি আবারও নিধির উপরে তাক করে বলল, আজে বাজে কথা বলছে কেন? চুপ কর, একটু তো লজ্জা পাওয়া উচিত তোমার।
নিধি মোটি লজ্জা পাওয়ার মেয়ে না, বরং আরেক কদম গহনের দিকে এগিয়ে গিয়ে গহনের ভেজা চুলের মাঝে আঙ্গুল বুলিয়ে বলল, সে তো আপনারও একটু লজ্জা পাওয়া উচিত ছিল গতকাল রাতে। জানেন, আমি আপনাকে যতটা ভালো ভেবেছিলাম আপনি ততটাও ভালো নন, আপনি ততটা সাদাসিধে নন যতটা নিজেকে দেখা। যদি আপনি সত্যি ততটা সাদাসিধে হতেন তবে কি গতকাল রাতে ওসব করতে পারতেন? আপনি ছেলেটা খুব একটা ভদ্র নন গহন। কথাটা বলে নিধি হালকা করে গহনের কাঁধে একটা ধাক্কা দিয়ে হেলে দুলে চলে গেল সেখান থেকে। নিধি সেখান থেকে চলে যেতে গহন নিজের বুকে হাত দিয়ে দেখলো হৃদস্পন্দনের গতি কয়েক হাজার গুণ বেড়ে গেছে। গহন ইতিমধ্যে ঘামতে শুরু করেছে। কি সাংঘাতিক মেয়ে! না কোনো লজ্জা আছে, না কোনো অস্বস্তি আছে, বরং গহনকে লজ্জা পাইয়া ছাড়লো। এ তো কোনো সাধারণ মেয়ে না, এ পুরি অ্যাটম বোম। আজ রাত বৃষ্টি হচ্ছে, তবে বজ্রপাত হচ্ছে না আজ গতকালের মতন। গহন জানালার সামনে দাঁড়িয়ে আছে। বাতাসের কারণে বৃষ্টির ছাট এসে ওর শরীরে লাগছে, কিন্তু গহনের সেসব বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। নিধি গিয়েছিল ওর মামির কাছে গহনের জন্য ওষুধ আনতে। নিধি আজ সারাদিন একটু ব্যস্ত ছিল, গহনের সাথে দেখাই হয়নি বলতে গেলে। দুজন দুদিকে ছিলেন, ফলস্বরূপ ছেলেটা যে অসুস্থ সেই খবরটাও তার সারাদিন জানা হয়নি। জানবেই বা কি করে? গহন তো নিজের অসুস্থতার কথা কাউকে জানায় না, সেজন্য নিধিরও আজ আর জানা হয়নি। জেনেছে একটু আগে। গহনের হাত ধরে টেনে বিছানা থেকে তুলে জানালার কাছে আনতে চেয়েছিল, তখনই গহনের হাতটা স্বাভাবিকের থেকে বেশ অনেকটা বেশি গরম মনে হয়েছিল। তারপর কপাল হাত দিতে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। সারাদিন এমন জ্বর নিয়ে ঘুরেছে ছেলেটা, অথচ না কাউকে কিছু জানিয়েছে না ওষুধ খেয়েছে। নিধি ওষুধ আর পানির গ্লাস নিয়ে গহনের দিকে এগিয়ে গিয়ে বলল, ধর ওষুধ খেয়ে আমার উদ্ধার কর। গহন একটা শব্দ উচ্চারণ করলো না। জানে এখন যদি মেয়েটাকে আর রাগায় তাহলে গহনের কপালে দুঃখ আছে। চুপচাপ বাধ্য ছেলের মতন ওষুধটা খেয়ে নিল। নিধি পানির গ্লাসটা টেবিলের উপর রেখে আঙ্গুল উঁচে গহনকে শাসিয়ে বলল, আর কোনোদিন যদি দেখেছি যে অসুস্থতার কথা আমাকে জানাননি, সেদিন আপনাকে বুঝাবো আপনার বউ কি জিনিস, কি সমস্যা আপনার, বলতে কি হয় যে অসুস্থ। গহন জানালা দিয়ে বাইরের উত্তাল প্রকৃতির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বল, অভ্যাস নেই, আমি নিজের দেখাশোনা করে অভ্যস্ত। নিজের অসুস্থতার জন্য কাকে ব্যতিব্যস্ত করতে পছন্দ করি না। নিধি খেকে উঠে বল, সবাই আর বউ এক হলো? শুনুন, বউ হচ্ছে সবার থেকে আলাদা, আর এতদিন আপনার বউ ছিল না বলে নিজের দেখাশোনা করে অভ্যস্ত, কিন্তু এখন তো আপনার বউ আছে, আর আপনার বউয়ের ভালোবাসা বাকিদের মতো নাটক না, বুঝছেন? নিজেদের শেষোক্ত বাক্যটা সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, সেটা গহনে বুঝতে বাকি রইল না, তবে কিছু বলল না। আজকাল কোনো কিছুতে নিধিকে বাধা দিতে ইচ্ছে করে না। নিধি গহনকে শাসানো শেষে সেখান থেকে চলে যেতে ধরলে পিছন থেকে গহন নিধির পেট পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নিল। নিধির পিঠ হুড়মুড় করে গিয়ে গহনের বুকের সাথে ধাক্কা খেল। আরে কি হলো, টানাটানি করছেন কেন? গহন আলতো হাতে নিজের চুলগুলো সরিয়ে দিয়ে ওর কাঁধের উপর নিজের থুতনি ঠেকে বলল, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার আবারও তোমার সাথে ভিজতে ইচ্ছে করছে। গহনের কথায় নিধি তুমুল আপত্তি জানিয়ে বল, মোটেই না, শরীরে জ্বর নিয়ে উনি যাচ্ছেন বৃষ্টিতে ভিজতে, শখ কত? গহন আলতো হাসলো নিধির কথায়। আপাতত আর কোনো কিছু না বলে নিধির হাতটা ধরে জানালা দিয়ে বাইরে বের করলো। নিধি একবারের জন্য নিষেধ করলো না, শুধু হাতটুকুই দুজনে বৃষ্টি পানিতে ভেজাতে পারলো। আর গহন এতটুকুই খুশি। এমন দিনগুলো আজীবন থাকবে তো আমাদের জীবনে? গহন নিধির কণ্ঠে সংশয় প্রকাশ পেল। নিজের ভাগ্যতেই ঠিক বিশ্বাস হয় না নিধির। এত সুখ নিধির কপালে স্থায়ী হবে সেটা ভাবতেই অবাক লাগে। তবে গহনের মনে কোনো সন্দেহ নেই। আলতো করে নিধির গালে নিজের ঠোঁট ছুঁয়ে বল, থাকবে এই বৃষ্টি, বর্ষা, এগুলো আসবে যাবে, সময় পরিবর্তন হবে ঠিকই, তবে আমাদের ভালোবাসা এমনই থেকে যাবে। নিধি ঘাড় ঘুরিয়ে গহনের দিকে তাকিয়ে ফের সংশয় নিয়ে বলল, সময় আর ঋতুর মতন আপনি বদলে যাবেন না তো? এই বর্ষা আর বৃষ্টি তো হঠাৎ করে হারিয়ে যায়, আবার কতদিন অপেক্ষা করে থাকতে হয় ওদের ফিরে আসার জন্য। আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে আবার এমন অপেক্ষা থাকতে হবে না তো গহন? হঠাৎ করে আপনার ভালোবাসা হারিয়ে যাবে না তো? গহন এবারে নিধিকে নিজের দিকে ঘুরে দাঁড় করালো। দু হাতের আজলায় নিধির মুখটা নিয়ে নিধির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, এমন কখনোই হবে না। আমাদের ভালোবাসায় 12 মাসই বর্ষা থাকবে। সেই বর্ষা কখনো বা আমাদের অশ্রুতে ভিজিয়ে দেবে, কখনো বা আমাদের ভালোবাসা সিক্ত করবে। বর্ষা তো শুধু প্রেমের প্রতীক না, বর্ষা বিরহের প্রতীক। তুমি শুধু প্রেম গ্রহণ করবে তা কি করা হয়? বিরহ তো গ্রহণ করতে হবে। নিধি স্মিত হাসলো গহনের কথায়। আর কোনো সংশয় রইল না মনের মাঝে। বৃষ্টির বেগ বাড়ল। গহন হাত বাড়িয়ে বৃষ্টিতে হাতটা ভিজিয়ে নিল। সেই ভেজা হাতে ছুঁয়ে দিল নিধির গাল। নিধি হালকা একটু শিহরে উঠল। যেই মানুষটা নিধিকে বিরক্ত করছে তাকেই আবার দু হাতে আঁকড়ে ধরল। মোট কথা, ভালোবাসুক বা বিরক্ত করুক, তাও নিধির এই মানুষটাকেই চাই। ধীরে ধীরে গহনের ছোঁয় নিধি মিইতে যেতে লাগলো। লজ্জাবতী লতার মতন কুকড়ে গেল গহনের স্পর্শে।
পরিবেশ পরিস্থিতি সবকিছু ভুলে আজ আবার ডুব দিল নিধির মাঝে। নিধির গলার বাসে মুখ ডুবাতে নিধি খিচে দু চোখ বন্ধ করে খামচে দিল গহনের টি শার্ট। আবারও প্রকৃতি কেমন উত্তাল হয়ে উঠল। আবার ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল বৃষ্টি, গাছপালা আর আবছা চাঁদ। মেঘের আড়াল থেকে একটু আগে চাঁদ সামান্য উকি দিয়েছিল, তবে ওদের মিলনের লজ্জা পেয়ে সে নিজেও আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। ওরা বড় নির্জন চাঁদ ভাবে একে অপরকে ভালোবাসুক, একে অপরকে ভালোবাসার চাদরে মরিয়ে নেক, কে বিরক্ত না করুক ওদের। গহনদের উদ্দেশ্য ছিল আরো দুদিন থাকা, তবে দুদিনের বেশি থাকতে পারলো না। সকাল হতে না হতে সালমা বেগমের কল চলে এলো। জরুরি ভিত্তিতে গহনকে ডেকে পাঠিয়েছেন তিনি। কি কারণ সেসব বলেননি, শুধু বলেছেন যেন আজ দুপুরের আগে চলে আসে। গহন বেশ অনেকবার কারণ জিজ্ঞেস করেছে, তবে সালমা বেগম কিচ্ছু জানাননি। গহন কয়েকবার বলেও ছিল যে আজ ওরা যেতে পারবে না, কাল যাবে, তবে সালমা বেগম সেই কথা শুনেনি। ছেলের উপরে তো তার অনেক অধিকার, সেই অধিকারে খাটিয়েছেন তিনি। হুকুম করেছেন যেন দুপুরের আগে তাড়াতাড়ি চলে আসে গহন নিধিকে নিয়ে। নিধির দিন তো খুব আনন্দে কাটছিল। আনন্দের মাঝে গহন গিয়ে এমন একটা বিচ্ছিরি সংবাদ দিল, নিধির তখন ইচ্ছে করছিল সোজা বাড়িতে গিয়ে সালমা বেগমের মাথাটা ফাটিয়ে দিতে, তবে কিছু তো করার নেই। গহন বলে দিয়েছে যে আসছে, তার মানে যেতেই হবে। ব্যাগ থেকে অনেক কিছু বের করেছিল, ঘরে এসে সেগুলো গোছাচ্ছে আর বিড়বিড় করে সালমা বেগমকে বোধহয় গালি দিচ্ছে। গহন শার্টের বোতাম লাগাতে লাগাতে দিদিকে উদ্দেশ্য করে বলল, গুরুজনদের গালি দিতে নেই, গুরুজনদেরও তো তাহলে এমনভাবে থাকা উচিত যেন গালি খেতে না হয়। আপনার শ্রদ্ধেয় মা এমন কাজ করেন কেন যাতে আমার থেকে গালি খেতে হয় ওনাকে? কি ভেবেছে আমি বুঝি না। ওনার ষড়যন্ত্র? উনি ভাবছেন একদিনে বোধহয় আমি ওনার ছেলেকে দূরে এনে ঝাড়ফুঁক করে একেবারে পাগল বানিয়ে ছাড়বো। আপনিও খুব ভালো করেই জানেন হঠাৎ করে কেন ওনার এত জরুরি তলব। কোনো কারণ নেই, শুধু আমাকে শান্তিতে থাকতে দেবেন না এই জন্য এমন করেছেন। আচ্ছা, আপনার মায়ের এসব কেমন বাজে স্বভাব বলুন তো, যে ছেলে বউয়ের সাথে সময় কাটানো দেখতে পারে না? এগুলো কোনো ভদ্রবাড়ির মানুষের লক্ষণ হতে পারে? এখন এসব কথা রেখে তৈরি হন, যেতে অনেকটা সময় লাগবে। গহনের প্রত্যেকটা বিষয় এত নির্লিপ্ততা নিধির যেন একেবারে অসহ্যকর লাগে। সালমা বেগমকে তো আর রাগ দেখাতে পারবে না, সেজন্য ভাবলো সম্পূর্ণ রাগটা গহনের উপরে ছাড়বে, তাও এখানেই ছাড়বে। হাতে জামা কাপড়গুলো ব্যাগে তোলা রেখে গহনের দিকে এগিয়ে গিয়ে এক হাতে গহনের মাথা চুল খামছে ধরল। গহন ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠে বলল, আহ, কি করছো? আপনার সাথে এটাই করা উচিত। আসলে আপনার মায়ের সাথে তো কিছু করতে পারবো না, তাই আপনাকে সবকিছু সহ্য করতে হবে। লাগছে নিধি, চুল ছাড়ো। নিধি আরেকটু শক্ত করে চুল ধরে দাঁত কিরমিরিয়ে বলল, বউ চুল ধরলে ব্যথা লাগে তাই না? মা চুল ধরলে তো লাগতো না। মা যদি এসে বলে শরীর থেকে মাথাটা কেটে ফেলতে, তাও তো হাসি মুখে কেটে ফেলবে, তখন তো ব্যথা লাগবে না। আমি অসুস্থ ভুলে গেলে? গহন কথাটা বলার সঙ্গে সঙ্গে নিধি ওর চুল ছেড়ে দিল। নিধি তো ভুলে গিয়েছিল যে গহন অসুস্থ। গতকাল থেকে তো জ্বর, বৃষ্টিতে ভেজার কারণে জ্বরটা এসেছে, সেটা বুঝতে আর বাকি নেই কারোরই। এখনো লোকটার ভীষণ জ্বর। গহনের চুল ছেড়ে দিয়ে নিজে অপরাধী গলায় বল, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, ক্ষমা করবেন। হ্যাঁ, আমার সত্যি মনে ছিল না যে আপনি অসুস্থ। মনে থাকলে এভাবে ধরতাম না আপনার চুল। গহন নিজের মাথায় নিজে হাত বোলাতে বোলাতে বল, ঠিক আছে। নিধি হেঁটে আবারও বিছানায় ব্যাগের কাছে এলো। জামা কাপড়গুলো ব্যাগে তুলতে তুলতে বিড়বিড় করে এবারে যে কাকে গালি দিচ্ছে গহন জানে না, তবে গহনে কোনো কিছু বলার সাহস হলো না। বলা যায় না, এবার হয়তো মেয়েটা এসে গলায় টিপিয়ে ধরবে। গ্যারেজে গহন গাড়িটা পার্ক করেছে, এই ফাঁকে নিধি উপরে উপরে চলে এলো। দরজার কলিং বেল বাজাতে ভিতর থেকে সালমা বেগম এসে দরজা খুলে দিল। নিধির মাথায় আগে থেকে আগুন জ্বলছিল। ওনাকে দেখে সে আগুনটা আরো দাউমাউ করে জ্বলে উঠল, তবে ওনাকে সেটা বুঝতে দিলে চলবে না। নিধি ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে সালাম দিল সালমা বেগমকে। সালমা বেগম গম্ভীর গলায় সালামের উত্তরটা দেওয়ার চেষ্টা করলেন, তবে পারলেন না। তার আগে নিধি সালমা বেগমের দিকে এগিয়ে গিয়ে দু হাতে ওনার গলা জড়িয়ে ধরে বলল, আপনার কথা মনে পড়ছিল মা। খুব বিশ্বাস করুন, আপনাকে ছাড়া একটু ভালো ছিলাম না। আপনি খুব ভালো করেছেন জরুরি কাজের নাটকটা করে আমাদের ডেকে, না হলে তো গহন আমাকে এই বাড়িতে আনতে চাইছিল না। বারবার শুধু বলছিল এখানে এলি নাকি আমার মন আবার খারাপ হয়ে যাবে। আপনি নাটকটা করে খুব ভালো করেছেন, না হলে না জানি আরো কতদিন আপনাকে না দেখে কাটাতে হতো। রাতে তো আমার ঘুমই হতো না মা, আপনাকে না দেখে। আমি খাওয়া দাওয়া করতে পারতাম না। সালমা বেগম যে রেগে নেই তেমনটা না, উনি ভীষণ রেগে আছেন। নিধির ওনার প্রতি যতটা রাগ জমে আছে, ওনার নিধির প্রতি তার থেকেও হাজার গুণ বেশি রাগ জমে আছে, তবে সেসব তিনি আর মুখে প্রকাশ করলেন না। নিধি যেমন নিজের রাগগুলো আড়াল করে মুখে হাসি ফুটিয়ে তুলেছে, ঠিক তেমনই তিনিও তাই করলেন। পাল্টা দুহাতে নিধিকে জড়িয়ে ধরে বললেন, আমারও তোমার কথা খুব মনে পড়েছে। কি করবো বলো, তোমাদের ছাড়া থাকতে পারছিলাম না, সেজন্য ডেকে পাঠালাম। তবে হ্যাঁ, জরুরি তলবের কোনো নাটক করি, আসলে একটা জরুরি ব্যাপার ঘটেছে। নিধি এবার সালমা বেগমকে ছেড়ে দিয়ে বল, তাই নাকি?
কি জরুরি ব্যাপার মা? খালারা আবার চলে এসেছে নাকি আমাকে জ্বালাতে? না, তোমার জন্য আমি একাই যথেষ্ট। আমার ছেলে কোথায়? নিধি একবার সিঁড়ির দিকে তাকিয়ে বলল, ও, আমার স্বামীকে খুঁজছেন, উনি আছে, গাড়ি পার্ক করছে। চিন্তা করবেন না, চলে আসবে। আমি তাহলে ভিতরে যাই মা, একটু ফ্রেশ হয়ে আসি। আর হ্যাঁ, এই সুযোগে যেন আবার গহনের কানে আমার নামে নিন্দে করতে যাবেন না। ও কিন্তু খুব রেগে যায় আজকাল আমার নামে কেউ খারাপ কিছু বললে, আর আমি চাই না রেগে গিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করুক। কথাটা বলে নিধি ঘরে চলে যায়। সালমা বেগম শুধু হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইলেন নিধি যাওয়ার দিকে। মুখে আর কিছু বললেন না। তিনি সেখান থেকে চলে যেতে ধরলে গহন ব্যাগপত্র নিয়ে উপরে এলো। সালমা বেগমকে দেখতে বরাবরের মতন ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে সালাম দিল। গহনের সেই হাসির মাঝে কোনো কৃত্রিমতা নেই, একেবারে মন থেকে হেসেছে। সালমা বেগম সালামের উত্তর দিতে গহন জিজ্ঞেস করলো, কিসের জন্য এত জরুরি তলব করে পাঠালে মা? কি হয়েছে? সালমা বেগম আলতো হেসে বললেন, অনেক দূর জার্নি করে এসেছো, আগে যাও ফ্রেশ হও, তারপর বলবো। গহন আর কথা বাড়ালো না, চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। এত তাড়াতাড়ি সিনথিয়ার বিয়ে দেওয়ার কি প্রয়োজন মা? ও পড়াশোনা করো, ওর বয়স তো এখনো অনেক কম। গহন কথাটা বলতে পাশ থেকে নিধি বলে উঠলো, ওর বয়স কম কি করে হলো? আপনিও তো এই বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন। নিধি কথাটা বলতে পাশ থেকে সিনথিয়া মুখ ভেঙচে বলে উঠলো, মোটেও না, আমি তোমার বয়সে, আমি তোমার থেকে 1 বছরের ছোট। নিধি ব্যঙ্গাত্মক গলায় বলে উঠলো, মোটেই, তুমি আমার থেকে 1 বছরের ছোট না, আমার সমবয়সী। তুমি ইন্টারে ফেল করেছিলে, সেই জন্য এখনো কলেজের গণ্ডি পেরোতে পারোনি। আর এমন নাটক করে যেন আমার ছোট, তোমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। গহন শান্ত দৃষ্টিতে শুধু নিধির দিকে তাকালো, কিছু বলল না। ও দৃষ্টির দ্বারে নিধিকে বোঝাতে চাইলে যেন নিধি থেমে যায়। থেমে গেল নিধি, কিছু বলতে পারছে না। কি করে গহনকে বোঝাবে যে নিধি চাইছে তাড়াতাড়ি বিয়ে হয়, শ্বশুর বাড়িতে চলে যাক সিনথিয়া। যা জ্বালানো শ্বশুর বাড়ির লোককে জ্বালাক, ওকে যেন আর বিরক্ত না করে। ওরা দুজনে থামতে গহন আবারও সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, এত তাড়াহুড়োর কি আছে মা? আর তাছাড়া হঠাৎ করে এই সম্বন্ধের কথা এলেই বা কোথা থেকে যে কাল সোজা ওরা দেখতে চলে আসছে? আগে খোঁজখবর নিতে দাও আমায়। নিয়েছি তো খোঁজখবর, প্রায় 1 মাস যাবৎ খোঁজখবরই নেওয়া হচ্ছে। 1 মাস যাবৎ খোঁজখবর নেওয়া হয়েছে ছেলে? কে নিচ্ছে? তোমার খালা অনেকদিন আগে আমাকে ছেলের কথা বলেছিল, আমার পছন্দ হয়েছিল তাই খোঁজখবর নিতে বলেছিলাম। ছেলের এক বন্ধু সম্পদ চাচাতো দেওয়ার, তার থেকেও খোঁজখবর নিয়েছি, যথেষ্ট ভালো ছেলে, ছেলে পরিবারও ভালো। কোন বিস্মিত গলায় বলল, মানে গত 1 মাস ধরে এসব হয়ে যাচ্ছে? সিনথিয়ার বিয়ের কথা তোমরা গত 1 মাস যাবতই জানো? হ্যাঁ, গতকাল ওরা দেখতে আসতে চেয়েছিল, কিন্তু তুমি তো ছিলে না, বাড়িতে তোমার থাকাটা প্রয়োজন ছিল, তাই আগামীকাল আসতে বলেছি। এখন কিভাবে কি করা যায় বলো? গহন কোনো উত্তর দিল না, চুপচাপ মাথা নিচু করে বসে রইল। ওকে চুপ করে থাকতে দেখে সালমা বেগম আবারও বলে উঠলেন, চুপ করে আছো কেন? বলো কি করা যায়? গহন এবার কোনো উত্তর দিল না। পাশ থেকে নিধি বলে উঠল, আরে কি হল, উত্তর দিচ্ছেন না কেন? আর তাছাড়া এই ব্যাপারটা আপনি আগে থেকে জানতেন না, এটাতে অবাকই বা হচ্ছেন কেন? এবারে মানুষদের কাছে আপনার কতটুকু কি মূল্য আছে সেটা কি আপনি জানেন না? এমনটা তো নয় আপনাকে ছাড়া কারো কিছু চলে না, বরং আপনাকে ছাড়াই দিব্যি চলে যায় সবার জীবন। তাই এই কষ্ট পাওয়ার নাটকটা করার দরকার নেই কখন। নিধি কথাটা বলতে সালমা বেগম ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বললেন, এখন তুমি আমার ছেলেকে বলবে যে ওর এই বাড়িতে কতটুকু কি মূল্য আছে তার উপরে ও বিশ্বাস করবে? তোমার কি মনে হয় ও জানে না ওর এই বাড়িতে গুরুত্ব আছে কি নেই? নিধি কিছু বলতে উঠতে ধরলে ঘর ওর হাতটা চেপে ধরে ওকে থামার জন্য ইশারা করলো। তারপরে নিজে সালমা বেগমের উপর দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমি তো উপলব্ধি করতে পারলাম না মা, যে আমার এই বাড়িতে গুরুত্ব আছে কি নেই, কিংবা কতটুকু গুরুত্ব আছে। তুমি আমাকে একটা বার এই বিষয়ে জানানোর প্রয়োজন মনে করনি। ব্যাপারটা আমি খুবই আশাহত হলাম। আমি কষ্ট পেলাম মা, আমার বোনের বিয়ের কথাবার্তা চলছে, পাত্রপক্ষের লোকজন দেখতে আসবে, অথচ আমি ওর বড় ভাই হয়ে কিছু জানি না। একটু থতমত খেলেন সালমা বেগম, সেই সাথে কিঞ্চিত ভয়ও পেলেন। গহন আজকাল এত কিছু বুঝতে শিখেছে, এত কথা ধরতে শিখে গেছে। গহন আজকাল কষ্ট পেতে শিখে গেছে, নিজের অধিকার সম্পর্কে জেনে গেছে। ব্যাপারটা তো মোটেই ঠিক না। গহনের তো এত কিছু জানা বা বোঝা উচিত হলো না। তবে আপাতত সালমা বেগমকে পরিস্থিতিটা সামাল দিতে হবে। শান্ত গলায় গহনকে বোঝানোর ভঙ্গিতে বললেন, আসলে বাবা, তোমার বোনের তো বিয়ের বয়স হয়েছে, ওর জন্য তো সম্বন্ধে আসতেই থাকে। আমি এই সম্বন্ধটাকে তেমন গুরুত্ব দিইনি, এমনি বলেছিলাম খোঁজ নিতে। এই 1 সপ্তাহ হলো ভালোভাবে খোঁজ নিয়েছে তোমার খালা। ছেলে ছেলে পরিবার ভালো, সেজন্য আমি আর দেরি করতে চাইনি। ব্যাপারটা খুব বেশি পুরনো না বাবা, তোমরা ঘুরতে গিয়েছিলে, আমি সে সময় তোমাদের বিরক্ত করতে চাইনি। রাগে নিধি শুধু কটমট করছে, ইচ্ছে করছে আবার একটু ঠুসঠাস করে কিছু কথা শুনিয়ে দিতে এই মহিলাকে। আবার একটু গহনের সামনে এই মহিলা মুখোশটা টেনে খুলতে ইচ্ছে করছে। কত ভালো উনি, যে নিধিরা ঘুরতে গিয়েছিল এই জন্য উনি বিরক্ত করতে চাননি। আহারে কতই না ভালোবাসেন ওই নিধি আর গহনকে।
আসলে নিধির কপাল অনেক ভালো যে এমন একটা শাশুড়ি পেয়েছে, কিন্তু কথা হলো নিধির এত ভালো কপাল ঠিক পছন্দ না, সেজন্য এত ভালো শাশুড়িও পছন্দ না। গহন খুব ভালো করেই জানে নিধি শুধু কিছু বলার জন্য উসখুস করছে, সেজন্যই তো শক্ত করে হাতটা চেপে ধরে বসে আছে। গহন আপাতত তার এই নিয়ে কোনো কথাও তুলতে চাইল না। একটা লম্বা শ্বাস টেনে নিজের মাথা থেকে কথাগুলো বের করে দিয়ে সালমা বেগম জিজ্ঞাসা করলো, এক সপ্তাহের মধ্যে কি এমন খোঁজখবর নিয়ে এলো খালা মা? আমরা সারা জীবন দেখো একটা মানুষকে চিনতে পারি না, সেখানে এক সপ্তাহের মধ্যে খোঁজখবর নিয়ে নিল, আবার ওদেরকে বাড়িতে চলেও আসতে বলল। আগে আমাদের আরো ভালো করে খোঁজখবর নেওয়া উচিত ছিল। আর তাছাড়া সিনথিয়ার মত আছে। সিনথিয়া যেন এই প্রশ্নটার অপেক্ষায় করছিল, কিছু বললে উঠতে ধরলো তাড়াহুড়ো করে, তবে সালমা বেগম তার আগেই বলে উঠলেন, হ্যাঁ ওর মত আছে। আর মত না থাকলেই বা কি, ভালো সম্বন্ধ যখন পেয়েছে, সব ঠিক থাকলে বিয়ে অবশ্যই দিয়ে দেব। গণ বুঝলো ও আর যাই বলুক না কেন কোনো কিছুই বদলাবে না। যার সিদ্ধান্ত নেওয়া তা তো নেওয়া হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে গহন ওর মাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো সেটাই করো। কথাটা বলে গহন সেখান থেকে চলে যেতে ধরলে সালমা বেগম ওকে পিছন থেকে আবার ডেকে উঠল। গহন ঘাড় ঘুরে তাকে বল, হ্যাঁ বলো মা। বলেছিলাম যে বাবা, ওনারা তো কালই আসবেন, আজকে সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে তো। বাজার হাট তো কিছুই করা হয়নি, তো যিনি বাজার করে দেন তাকে বলে দিও যা টাকা লাগে আমি দিয়ে দেব। না বাবা, আসলে আমি চাইছিলাম যে এই বাজারটা তুমি করো। আসলে ওই ছেলে ঠিকঠাক জিনিসপত্র চেনে না, মাঝে মাঝে পচা মাছ নিয়ে আসে, শাকসবজিও তাজা কিনতে পারে না। আসলে সোমবার বিয়ের সময় সম্বন্ধ দেখা থেকে শুরু করে তুমি সবকিছু যেভাবে সামলেছিলে, আমি চাই সিনথিয়ার বিয়েতেও তুমি সেভাবেই সব সামলাও। গহনের শরীরটা তখন খুবই দুর্বল, জ্বরে গা পুড়ে যাচ্ছে, বাইরে আবার আজ ব্যবসা গরম, শরীরটা সায় দিচ্ছে না বাইরে যেতে। এদিকে আবার সালমা বেগম এভাবে বললেন, না কি করে বলবে, গহনের তো একটা দায়িত্ব আছে। নিধি গহনকে দেখে যেন বুঝতে পারল গহন যে কোনো সময় হা বলে দেবে, কিন্তু নিধি তো এটা হতে দিতে পারে না। এই অসুস্থ শরীর নিয়ে গরমের মাঝে নিধি কোনো মতেই গহনকে যেতে দিবে না। এই দুর্বল শরীর নিয়ে বাজারে ভারী ভারী ব্যাগগুলো টানতে দেবে না। গহন সালমা বেগমকে কিছু বলে ওঠার আগে নিধি সরাসরি গহনকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, আপনি কোথাও যাবেন না, আপনি অসুস্থ, চুপচাপ ঘরে গিয়ে বিশ্রাম করুন। নিধি কথাটা বলতে গহন চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। একইভাবে বিস্ময় ভরা দৃষ্টিতে সালমা বেগম নিধির দিকে তাকিয়ে বললে, কি বললে তুমি? তুমি আমার কথার উপর দিয়ে কথা বলছো, গহনকে নিষেধ করছো আমার আদেশ মানতে? নিধি মনে মনে একটা লম্বা শ্বাস টেনে নিয়ে গম্ভীর গলায় সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, সব আদেশ যে সবসময় মানতেই হয় তার কোনো মানে নেই মা। আর তাছাড়া এটা আপনার আদেশ না, অন্যায় আবদা। গহন অসুস্থ, গতকাল থেকে ওনার তুমুল জ্বর, আর এই শরীরে উনি এখন ভিড়ের মাঝে যাবেন বাজার করতে? কেন, বাড়িতে আপনার ছোট ছেলে নেই? উনি সারাদিন কি করেন? আমি তো ওনাকে ঘুমানো ছাড়া আর কোনো কিছু করতে দেখি না, ওনাকে পাঠান। সালমা বেগম গর্জে উঠে বললে, মুখ সামলে কথা বলো মেয়ে, আমার ছেলে বাজারে যাবে না। নিধি পাল্টা গম্ভীর গলায় বলল, আমার স্বামী অসুস্থ শরীর নিয়ে বাজারে যাবে না। আমার কোন ছেলে মেয়ে কি করবে, আমি আমার কোন ছেলে মেয়েকে দিয়ে কি করাবো সেটা তোমার থেকে শুনবো না। নিধি এবারে বেশ স্বাভাবিক ভঙ্গিতে বল, ঠিক আছে শুনতে হবে না, আমি তো আপনাকে শুনতে বলি। ছোট ছেলে যখন যাবে না, তাহলে প্রতিদিন আমাদের বাড়ির বাজার যিনি করে দেন তিনি আজকেও করে দেবেন, কিন্তু গহন যাবে না। গহন তাড়াহুড়ো করে এসে নিধিকে নিজের দিকে ঘুরে তাড় করিয়ে বলল, চুপ করো, আমি ঠিক আছি এখন, এটা আমার দায়িত্ব নিধি, আর আমি ঠিক আছি তো এখন, চিন্তা করো না। গন্ধ খুবই শান্ত গলায় নিধিকে বোঝানোর ভঙ্গিতে কথাগুলো বলল, কিন্তু কেন জানে নিধি বুঝতে পারল না, বোঝার চেষ্টাই করলো না, কিংবা বুঝতে চাইলেও না, বরং মাথাটা গরম হয়ে গেল। রাগ হলো গহনের উপর, কেন এই লোকটা নিজের দিক বুঝে না, নিজের সুবিধা অসুবিধার কথা মুখের উপর বলতে পারবে না কেন। গহনের থেকে এক ঝটকা নিজের হাত ছাড়িয়ে নিয়ে রাগান্বিত গলায় বলল, আপনি চুপ করুন, নিজের হয় যখন কথা বলতে পারবেনই না, তাহলে আমি যখন কথা বলছি আমাকে ভুলেও বাধা দিতে আসবেন না। আপনি ঠিক আছেন তাই না? থার্মোমিটারে মাপলে এখন আপনার গায়ে 102 ডিগ্রি জ্বর উঠবে। ওরা আপনাকে মানসিক কষ্ট দেয় সেটা না হয় তাও চুপচাপ মুখ বুজে মেনে নিই, আপনার মুখের দিকে তাকে তাই বলে শারীরিক কষ্ট দেবে আর আমি ছেড়ে দেব? ওনার ছোট ছেলে কেন যেতে পারবে না? সারাদিন করেন কি উনি? কখন কিছু উত্তর দেওয়ার আগে সালমা বেগম বলে উঠলেন, সাবেতে বাজার করার অভ্যাস নেই, ও পারে না এসব করতে। পারে না যখন তাহলে শিখে নিতে বলুন, অভ্যাস যখন নেই তাহলে অভ্যাস করতে বলুন। ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে ওনাকে আপনি বাড়ির কোনো কাজে হাত দিতে দেন না, এমনকি ওনার নিজের কাজটুকু আপনি আমাকে দিয়ে করান। আবার আপনার ছোট ছেলের অংশের কাজটুকু আমার স্বামীকে দিয়ে করান। কেন, আপনার ছোট ছেলে কি অন্তঃসত্ত্বা? ওনারও কি মাথা ঘোরায়, বমি পায়? হ্যাঁ, যদি আপনি এটা বলেন যে আপনার ছোট ছেলে অন্তঃসত্ত্বা, তাহলে আমি ওনাকে ছাড় দেব, তাহলে আমি নিজে গহনকে পাঠিয়ে দেব। সালমা বেগম হিংস্র গলায় বলে উঠলেন, বাসা ঠিক করো তোমার নীতি, বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। গহন,
তোমার স্ত্রীকে থামতে বল। গহন নিধিকে কিছু বলার আগে নিধি আঙ্গুল উঁচে গহনকে শাসিয়ে বলল, আমাকে থামতে বললে কিন্তু আজ খুব খারাপ হয়ে যাবে গহন। আমি আমার উপরে হওয়া অন্যায় চুপচাপ সহ্য করি, যেন আপনাকে অশান্তির মাঝে পড়তে না হয়। আপনাকে ভালো রাখতে আমার যা যা করতে হয় আমি তাই করব। আরেকটা কথা স্পষ্ট শুনে রাখুন, যদি আপনি এই অসুস্থ শরীর নিয়ে খাটাখাটনির জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, তাহলে আপনার পেছনে পেছনে কিন্তু আমি বের হব বাড়ি থেকে। ভাববেন না আপনার সাথে খাটতে যাব। এই সংসার ছেড়ে, বাড়ি ছেড়ে, আপনাকে ছেড়ে এমন জায়গায় চলে যাব আপনি আমাকে কখনো খুঁজে পাবেন না, আর না কখনো সেখান থেকে আমাকে ফিরিয়ে আনতে পারবেন। অনিচ্ছা সত্ত্বেও গহনের মুখটা কেন যেন বন্ধ হয়ে গেল। গহন খুব ভালো করে জানে এই মেয়েটা ঠিক কতটা জেদি, যা ইচ্ছে তাই করে ফেলতে পারে। গহন কিছু বলতে পারলো না, শুধু অসহায় মুখ করে তাকিয়ে রইল নিধির দিকে। নিধিকে খুব করে বোঝাতে চাইল ওর অসহায়ত্ব, নিধিকে বোঝাতে চাইলে যেন অন্তত নিধি গহনকে বুঝে থেমে যায়। নিধি বুঝলো গহনের অসহায়ত্ব, তবে থামতে পারলো না। এখন থামলে চলবে না, নিধি যা করছে গহনের জন্যই তো করছে। এদিকে সালমা বেগম এখন নিধিকে রেখে অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে গহনের দিকে। ওনার ছেলে চুপচাপ দাঁড়িয়ে থেকে শুনছে সবটা, কিছুই বলল না। এই মেয়েটা গহনের মাকে যা ইচ্ছে তাই বলছে, অথচ গহন কিছু বলল না, চুপ হয়ে গেল শুধুমাত্র মেয়েটাকে হারানোর ভয়ে। তার মানে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মেয়েটা গহনের জন্য। সালমা বেগমের এসব ভাবনার মাঝে নিধি গহনের দিক থেকে দৃষ্টি সরে সালমা বেগমের দিকে তাকিয়ে বলল, আর মা, আপনাকে বলছি, এই নোংরা খেলাগুলো থামান এবার। শুধু মুখে বাবা বাবা বলে ডাকলে ভালোবাসা হয়ে যায় না মা। আপনার সেই আদরের বাবা অসুস্থ, একবার তার কপালে হাত রাখলে টের পাবেন সে ঠিক কতটা অসুস্থ। এখানে সারাটা দিন মানুষটা ছোটাছুটি করে ঠিক কতটা ক্লান্ত হয়, সেটা আমি ওনার মামা বাড়ি গিয়ে বুঝেছি। মানুষটা বিছানা ছেড়ে উঠেনি, ওনার শরীর এতটাই ক্লান্ত, শুধু শারীরিক দিক থেকে না, উনি মানসিক দিক থেকেও ভীষণ ক্লান্ত মা। আমাকে দিয়ে সংসারে যেভাবে ইচ্ছে সেভাবে খাটাচ্ছেন, আমি চুপচাপ খেটে যাই শুধুমাত্র এই মানুষটার মুখের দিকে তাকিয়ে, যেন উনি একটু শান্তিতে থাকতে পারেন। তাই আপনাকে বলছি, দয়া করে আমার স্বামীকে আপনার নোংরা খেলার হাত থেকে রেহাই দেন। ওনার জীবনে প্রায় 25টা বছর আপনি নষ্ট করে দিয়েছেন, এবার ওনাকে মুক্তি দিন। কথাগুলো বলা শেষ হতে নিধির গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। নিধি চাইনি কাঁদতে, তারপর কেন যেন কেঁদে ফেলল। গহনের অসত্যের কথাগুলো ভেবে কেঁদে ফেলল। খুব খারাপ লাগে নিধির গহনের জন্য। নিধি সবসময় চেষ্টা করে গহনকে একটু শান্তিতে রাখার জন্য, কিন্তু এই ছেলেটা নিজের শান্তি নিজেই বুঝে না। গহন খেয়াল করলো যে নিধির গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। নিধি তাড়াহুড়ো করে নিজের চোখের জল মুছে গহনের হাত ধরে গম্ভীর গলায় বলল, ঘরে চলুন, এখন বিশ্রাম নেবেন, আমি রান্না করে আনছি। খেয়ে দিয়ে ওষুধ খেয়ে ঘুমাবেন, সুস্থ হয়ে নিন, তারপরে যত দায়িত্ব পালনের ইচ্ছে করবেন। কথাটা বলে নিধি গহনের হাত ধরে টেনে ওকে ঘরের দিকে নিয়ে গেল। সালমা বেগম ঠাই সেখানে দাঁড়িয়ে রইলেন। ওনার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সালমা বেগম কাঁদছেন, কিন্তু কেন কাঁদছেন সিনথিয়া ঠিক বুঝে উঠতে পারল না। এগিয়ে এসে সালমা বেগমের কাঁধে হাত রেখে পশ্চাৎ গলায় জিজ্ঞেস করলো, কাঁদছো কেন মা? সালমা বেগম হাতের উল্টো পিঠে নিজের চোখের জল মুছে নিয়ে কণ্ঠে কাঠিন্যতা বজায় রেখে বললেন, পর কখনো আপন হয় না। নিধি গহনকে ঘরে রেখে বেরিয়ে এসেছিল রান্নাঘরে যাওয়ার উদ্দেশ্যে। সেই সময় সালমা বেগমের কথাটা ওর কানে গেল। নিধি কথাটা উত্তর না দিয়ে কোনো মতে চলে যেতে পারলো না। সালমা বেগম ঘরে যাওয়ার জন্য পিছন ঘুরতে নিধিকে দেখে একটু চমকালেন। মুহূর্তের মাঝে ওনার চোখ দুটো রাগে জলজল করে উঠল। যথেষ্ট কথা শুনিয়ে গেলে আরো কিছু বাকি রয়ে গিয়েছিল নাকি? নিধি আলতো একটু হেসে বল, না মা, আর তো কিছু বাকি ছিল না, তবে আপনার শেষের কথাটা কানে গেল। ওই যে আপনি বললেন না, পর কখনো আপন হয় না, একদম ঠিক বলেছেন। ঠিক তেমনই সৎ মা কখনো নিজের মা হয় না। সালমা বেগম গর্জে উঠে বললেন, নিজের সীমা ছাড়িও না নিধি। নিধি এবার আলতো এসে বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনি নিজের সীমা যতটা ছাড়াবেন আমি তার থেকে দ্বিগুণ ছাড়িয়ে যাব মা। আরেকটা বিষয় বলে রাখি মা, আপনার এই নোংরা খেলা থেকে যদি আমি আমার স্বামীকে বের না করেছি, তাহলে আমি গহন কিফায়তের বউ না। নিধি রান্না করে তখন গহনের জন্য রান্না করছে। রান্না শেষ, এখন খাবারগুলো প্লেটে বেড়ে গহনের জন্য নিয়ে যাবে। এরই মাঝে সেখানে ঋতু এলো। নিধি খেয়াল করেনি তখনও ঋতুকে। ঋতু এসে যখন নিধির পাশে দাঁড়ালো তখন খেয়াল করলো নিধি, শুধু একবার আর চোখে তাকালো ঋতুর দিকে, তবে আগ বাড়িয়ে কোনো কথা বললো না। মন মেজাজের এখন 12টা বেজে আছে, সেজন্য নিজের মুখটা আপাতত বন্ধ রাখে সেই মনে করলো। তবে নিধি চুপ থাকলো, ঋতু চুপ থাকতে পারলো না। ও তো এসেছে কথা বলতে নিধির সাথে, খুব আনন্দ করলে এই 2 দিন, তাই না নিধি? নিধি বেশ গম্ভীর গলায় বল, কেন সহ্য হচ্ছে না তোমার? অপ্রত্যাশিত ভাবে নিধির এমন কথা শুনে একটু ভ্যাবাচ্যাকা খেলো ঋতু। নিধি হঠাৎ করে কেন ওর সাথে এভাবে কথা বল ঠিক বুঝে উঠতে পারলো না। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আরে মন মেজাজ খারাপ নাকি? মায়ের উপরে তৈরি হওয়ার রাগ এখনো কমেনি? আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করব না। আমি তো তোমাকে আমার ছোট বোনের মতন ভাবি, বড় বোনের উপর রাগ দেখাতেই পার। নিধি তখন প্লেটে ভাত বাচ্ছিল। ঋতুর কথাটা শুনে কাজের হাতটা থেমে গেল। প্লেটটা শব্দ করে তাকের উপরে রেখে ঋতুর দিকে ঘুরে তাকিয়ে 2 হাত বুকে ঝুঁকে বলল,
তোমার আসলে সমস্যাটা কি আমায় বলবে? সমস্যা? কিসের সমস্যার কথা বলছো? তোমার যে সমস্যাটা সেই সমস্যার কথা বলছি। আমি আমার শাশুড়ি ননদের ব্যাপারগুলো ধরতে পারলো, তোমার ব্যাপারগুলো ঠিক ধরতে পারছি না। তোমাকে না আমি খারাপ বলতে পারি, না ভালো বলতে পারি, তবে কেন যেন মনে হয় তুমি আমার সুখ ঠিক সহ্য করতে পারো না। আমি খেয়াল করেছি, বাড়িতে যখন আমি গহনের সাথে থাকি তুমি উকি দিয়ে দিয়ে আমাদের দেখো। প্রথম দিকে আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু দিন দিন এই বাড়ির সবার রূপ যখন পরিবর্তন হতেই আছে, তখন তোমাকে আমার সন্দেহ হচ্ছে। নিজে অসুখী, এজন্য আমার সংসারের সুখ সহ্য করতে পারো না, এটা কি সত্যি? রীতি এবার কিঞ্চিত রাগের গলায় বলে উঠল, কি যাতা বলছো? বাকিদের সাথে আমাকে গলে ফেলো না নিধি। আমাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে এভাবে অপবাদ দিতে পারো না। এমন কাজ করো কেন যাতে আমি অপবাদ দিতে হয়? দুজন চেষ্টা করেছো আমার আর গহনের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য, আমার আর ঝাড়ার আপুর সম্পর্কটা নষ্ট করার জন্য। আমি বোকার মতন বিশ্বাস করেছিলাম তোমার কথা, কিন্তু তুমি যা যা বলেছিলে সবই ভুল। এখন এত ভুল তথ্য তোমায় কে দিল? আমি যা শুনেছি তোমায় তাই বলেছি। আমি তোমার সংসারে অশান্তি তৈরি করার জন্য কথাগুলো বলিনি। আমি শুধু তোমাকে সাবধান করতে চেয়েছিলাম নিধি। এটা ঠিক, আমার সংসারে শান্তি নেই। আমি সেই জন্য চাই না তোমার সংসারে অশান্তি হোক। আমি চাই তুমি ভালোভাবে সংসার করো। নিধি এবার নিজের চোখ মুখ থেকে গাম্ভীর্য ভাবটা সরিয়ে একটু হেসে বলল, অসংখ্য ধন্যবাদ তোমায় আমার এত ভালো ভাবার জন্য। তবে কি বলো তো, আমার স্বামী এখন ভালো হয়ে গেছে। উনি একাই আমার ভালো ভাবার জন্য যথেষ্ট। আর কাউকে আমার ভালো ভাবতে হবে না। আমার দুজনের জন্য আছে। তোমায় আর আমার এত ভালো ভাবতে হবে না। আমার মনে এত সন্দেহ ঢুকিয়ে দিতে হবে না ভাবি। তুমি বরং নিজে ভালো থাকো, নিজে শান্তিতে থাকো, নিজের সংসার মন দিয়ে করো, তাহলেই হবে। ঋতু খুবই অপমানিত হলো নিধির এমন আচরণে। নিধি আর একটা কথা বাড়ালো না ঋতুর সাথে। চুপচাপ গহনের জন্য প্লেটে খাবার বেড়ে নিয়ে ঘরে চলে গেল। গহন বাজার করতে যায়নি। রোজ যিনি বাজার করে দেন তাকেই পাঠিয়েছিল। বিকেলের দিকে আবার শম্পা এলো, চলে গিয়েছিল। তবে আবার একটা অজুহাত পেয়ে গেছে, কালকে বোনকে পাত্রপক্ষের লোকজন দেখতে আসবে। শম্পা না এলে হয় নাকি? সালমা বেগম নিজে সব বাজার মিলিয়ে মিলিয়ে দেখলেন যে ঠিক আছে কিনা। গহন নিজে একবারে ওনাকে জিজ্ঞেস করলো, সব ঠিক আছে মা, আর কিছু লাগবে? গহন ভেবেছিল সালমা বেগম হয়তো ওর সাথে কথা বলবে না, কিংবা হয়তো গম্ভীর গলায় কথা বলবেন। তবে তেমন কিছুই হলো না, বরং তিনি বেশ স্বাভাবিক গলায় বললেন, হ্যাঁ বাবা, সব ঠিকই আছে, শুধু মিষ্টি আনা হয়নি। কাল তুমি মিষ্টি নিয়ে এসো, তাহলেই হয়ে যাবে। গহনকে কথাটা বলা শেষে সালমা বেগম এবারে নিধিকে উদ্দেশ্য করে বলে, নিধি, মাছ মাংসগুলো ফ্রিজে তুলে রাখো। নিধি চুপচাপ মাথা নাড়ে কাজটা করতে ধরলে সালমা বেগম ওকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়াও, আগে একটা কথা শোনো। ওনারা কিন্তু কালকে নাস্তা করবেন, আবার দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন। নাস্তায় কমপক্ষে কিন্তু 15টা পদ থাকতেই হবে। আর দুপুরে কি কি রান্না করতে হবে সেসব তো তুমি জানোই। আসলে রাতে একটু কাজ এগিয়ে রেখো। মিতার সাথে ঝামেলা হয়েছে, ও আর কিন্তু কাজে আসবে না। নিধি মাথাটা ঘুরে উঠলো সালমা বেগমের কথা শুনে। কিছু বলতে উঠতে যাবে, তার আগে ওর কানে গহনের কণ্ঠস্বর বেশি এলো। কি নিয়ে ঝামেলা হয়েছে মা? মিতার সাথে? ও জিনিসপত্র চুরি করতো বাবা। সেটা ওকে বলেছিলাম, কিন্তু অস্বীকার করেছে। কথা শুনিয়েছি, তাই বলেছে আর কাজে আসবে না। তো নিধি একা এতজনের রান্না কি করে করবে? এটা কি আদৌ সম্ভব? সালমা বেগম আলতো এসে বলে, কেন সম্ভব না? আমরা তো একসঙ্গে 20-30 জনের রান্না করেছি। আর নিধিকে তো মাত্র 5 জনের জন্য রান্না করতে হবে। 5-6 জনের জন্য রান্না করো কম না মা। 15 জনের নাস্তায় বানাতে বলে দুপুরে খাবার তো বাকিই রয়েছে। যাই হোক, বাড়িতে রান্না করার দরকার নেই। আমি বাইরে থেকে যা যা লাগবে খাবার আনিয়ে দেব সব। গহনের শেষোক্ত কথাটা শুনে নিধি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নয়তো এত রান্নার কথা শুনে তো নিঃশ্বাসটাই আটকে যেতে ধরেছিল। তবে নিধি সে স্বস্তি বেশিক্ষণ টিকল না। সঙ্গে সঙ্গে সালমা বেগম বলে উঠলেন, পাত্রপক্ষের লোকজনকে বাইরে থেকে আনা খাবার খাওয়াবো? এমন আতিথেয়তা দেখালে ওরা সম্বন্ধে রাজি হবে বলে তোমার মনে হয়? গহন বেশ স্বাভাবিক গলায় বলল, খাবারে তো লেখা থাকবে না যে খাবারটা কে রান্না করেছে, কোথায় থেকে আনা হয়েছে। ওনাদেরকে তো বলার প্রয়োজনও নেই যে খাবারগুলো হোটেল থেকে আনা হয়েছে। আর আমি তো তোমায় আগে বলেছি যে আমি চাই না নিধি একা এত কাজ করুক। বাড়ির বউ, এজন্যই যে সবকিছু করতে হবে তার কোনো মানে নেই। শুধু নিধি কেন, কারোর পক্ষে একা এত কাজ করা সম্ভব না। হয় তুমি কোনো কাজের লোকের ব্যবস্থা করো, নয়তো বাড়ি থেকে খাবার আনা হবে। সালমা বেগম কিছু বলে উঠতে ধরলেন, তবে গহন ওনাকে সেই সুযোগ না দিয়ে নিজেই আবার গম্ভীর গলায় বলল, বললাম তো মা, হয় তুমি কোনো কাজের লোকের ব্যবস্থা করো, নয়তো খাবার বাইরে থেকে আনা হবে। আমার যা বলার আমি বলে দিয়েছি। আমার স্ত্রীর পক্ষে একা এত কাজ করা সম্ভব না। কথাটা বলে গহন চলে যেতে ধরলেন। পিছন থেকে সালমা বেগম বলে উঠলেন, বেশ ঠিক আছে, একদিনের মধ্যে তো কাজের লোকও জোগাড় করা সম্ভব না। আবার বাইরে থেকে আনা খাবারও আমি ওনাদেরকে দেবো না। তাহলে বরং আমি সব রান্না করি, কি বলো? গহন থেমে গেল। মাথাটা গরম হলো ঠিকই, তবে তারপর রাগটা প্রকাশ করলো না।
পিছন ফিরে সালমা বেগমের দিকে তাকে শান্ত গলাতেই বলল, আমি কিন্তু বলেছি মা, কারো পক্ষে একা এত রান্না করা সম্ভব না। যদি তোমরা সবাই মিলেমিশে কাজগুলো ভাগাভাগি করে নিয়ে করো তাহলে ঠিক আছে। বাড়িতে নিধি আছে, শম্পা আছে, তুমি আছো, ঋতুও চাইলে টুকটাক সাহায্য করতে পারবে। তবে আমি চাই না একা নিধি বা তুমি কাজগুলো করো। আমি আমার মুখ দিয়ে একবার এই কথাটা উচ্চারণ করে নিই যে আমার স্ত্রী করবে না, তোমরা করো, তাই না? তুমি আজকাল কেমন পরদের মতন আচরণ করছো? স্ত্রীর হয়ে কথা বলতে গিয়ে নির্লজ্জ হয়ে যাচ্ছ। মায়ের সামনে স্ত্রীর হয়ে এত কথা বলতে নেই বাবা, লোকে খারাপ বলবে। যাই আসে না মা, লোকেরা শুধু কথাই বলবে, এর থেকে বেশি আর কিছু করতে পারবে না। আর আমার মনে হয় আমি এমন কিছু বলিনি যাতে কেউ আমাকে নির্লজ্জ বলতে পারে। বেশ অনেকক্ষণ থেকে শম্পা ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আজকাল গহনকে দেখে একটু হলেও ভয় হয়, তবে এতটা সময় চুপ থাকা যায় না। শম্পা নিধিকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক গলায় বলল, নিধি, তাবিজ করছো নাকি ভাইয়াকে? যে ছেলে একসময় মায়ের কথায় উঠতে বসতো, আজকাল সে বউয়ের কথায় উঠছে বসছে। কাকে দিয়ে তাবিজ করা লেগো আমাকে একটু বলো, আমি আমার স্বামীকে তাবিজ করবো? নিধি সালমা বেগমকে কথা শোনানোর আগে তাও যা একটু ভাবে, তবে শম্পা কিংবা সিনথিয়া কাউকে কথা শোনানোর আগে একবারও ভাবার প্রয়োজন মনে করে না। গম্ভীর গলায় বলল, বউয়ের কথায় উঠছে বসছে মানে তাবিজ করা? তাহলে এতদিন যে মায়ের কথায় উঠতো বসতো, তাহলে কি এতদিন মা তাবিজ করে রেখেছিল? মা তাবিজ করলে কে আর তোমার তাবিজ কাজ হতো? দিদি ব্যঙ্গাত্মক গলায় বল, বুঝতে হবে আপু, মায়ের তাবিজের থেকে বউয়ের তাবিজের ক্ষমতা বেশি। ওই যে কথাই বলে না, মা হারে গেলে মা পাওয়া যায়, কিন্তু বউ হারে গেলে বউ পাওয়া যায় না। এই যেমন গহনের এক মা চলে গিয়েছিল, আরেক মাকে পেয়ে গেছে, কিন্তু একটা বউ চলে গেলে আর বউ পাবে না। শম্পা আর সালমা বেগম দুজনে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন নিধির দিকে। শুধুমাত্র গহন উপস্থিত এজন্য কিছু বলতে পারলেন না। তবে সালমা বেগমের জন্য অবাক করার বিষয় হলো, গহন একটা কথা বলল না নিধিকে। কি সুন্দর বুঝে দেয় মেয়েটা বারবার যে সালমা বেগম গহনের সৎমা। গহন তাও কিচ্ছু বলে না। এই মেয়েটা কি জাদু করলো? এখন তো সত্যি মনে হচ্ছে তাবিজ করেছে, কালো জাদু করেছে এই মেয়ে। নিধি তখন সবার জন্য রাতের খাবার রান্না করছে, এ নিয়ে নিধি কোনো অভিযোগ করে না। আসলে সবকিছু নিয়ে অভিযোগ করা যায় না। বিয়ে যখন হয়েছে এই সামান্য কাজটুকু তো করতেই হবে, সেজন্য চুপচাপ রান্না করছে। হঠাৎ করে সেখানে সালমা বেগম প্রবেশ করলেন। গহন তখন ঘরে বিশ্রাম নিচ্ছে। সালমা বেগম এসে গম্ভীর গলায় নিধিকে উদ্দেশ্য করে হুকুমের সুরে বললেন, তোমাকে সাহায্য করার জন্য কেউ আসবে না, ঠিক সময়ে যেন সব রান্না হয়ে যেতে দেখি। আর কথায় কথায় আমার ছেলের কানে বিষ ঢালা বন্ধ করো। সালমা বেগমের অতর্কিত হামলায় নিধি চমকে ওনার দিকে তাকিয়ে বলল, আপনার আবার হঠাৎ করে কি হলো? মামলাটা তো ঠান্ডাই হয়ে গিয়েছিল, নতুন করে আপনি আবার গরম করছেন কেন? মুখে মুখে তর্ক করাকে বেয়াদবি বলে, এসব বন্ধ করো। তোমায় বাপের বাড়িতে পাঠাতে কিন্তু আবার 2 মিনিটও সময় লাগবে না। সালমা বেগমের কথা নিধি শব্দ করে হেসে উঠে বলল, 4 মিনিট সময় দিলাম, পাঠিয়ে দেখান। সালমা বেগম জলজল করতে থাকা চোখ দুটো নিয়ে নিধির দিকে তাকিয়ে বলে, একটা কথা শুনেছে তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোমার দশা যেমন তেমন না হয়। নিধি জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে আগে নিজেকে শান্ত করলো। গ্যাস বন্ধ করে দিয়ে সালমা বেগমের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে বেশ শান্ত গলায় বলল, আমার সাথে আপনার শত্রুতা কি নিয়ে একটু বলবেন আমায় মা? আমি কি আগে তর্ক করা শুরু করেছি? আমি কি কখনো আগে আগে আপনার সাথে ঝগড়া করেছি মা? আপনি কেন আমাকে দু চোখে সহ্য করতে পারেন না? সালমা বেগম দাঁত কিরমিরিয়ে বলে, আমার ছেলেকে তুমি আমার থেকে দূরে করে দিয়েছ। দিনরাত আমার ছেলের কানে আমার নামে তুমি বিষ ঢালো। তোমার জন্য আজ আমার ছেলে আমার মুখে মুখে তর্ক করে, তোমার জন্য আমার ছেলে আমার কথা শুনে না। সত্যি কি তাই মা? সত্যি এসবের জন্য আমি দায়ী? আপনার ছেলেকে তো আপনি খুব ভালোভাবে চেনেন। যদি অকারণে আমি ওনার কানে আপনার নামে বিষ ঢালতাম, উনি কি আমার ছেড়ে কথা বলতো? যদি সত্যি আমি সারাটাক্ষণ আপনার নামে ওনার কাছে নিন্দাই করতাম, তাহলে কি উনি আমায় ভালোবাসতো? একবার একটু ভালো করে ভেবে দেখুন তো, আপনাদের দুজনের মাঝে হঠাৎ করে এই যে দূরত্ব তৈরি হয়েছে, তার কারণ কি? আপনি নিজে নন। সালমা বেগম কপাল কুঁচকে নিধির দিকে তাকিয়ে বলে, কি বলতে চাইছো? আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি, আপনি যে পুরোপুরি গহনকে ভালোবাসেন না সেটা কিন্তু গহন নিজেও খুব ভালো করে বুঝে, কিন্তু চুপ থাকে কেন জানেন? তার কারণ কৃতজ্ঞতা জমা হয়ে আছে আপনার প্রতি। আমি অনেক কিছু শুনেছি আপনার অতীতের ব্যাপারে, আপনার সংসারের ব্যাপারে। সেসবের জন্য কি সত্যি গহন দায়ী মা? ওই ছেলেটা তো নিজে সবকিছু হারিয়ে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, কিন্তু আপনি কখনোই ওকে নিজের ছেলে হিসেবে ভালোবাসতেই পারেননি। সবটাই আপনার নাটক। ভুল বললে, গহনের প্রতি ভালোবাসা নাটক না। আমি ওকে ভালোবাসতে চেয়েছি, আমি ওকে ভালোবাসি, তবে পরিস্থিতি আপনাকে ওকে ভালোবাসতে দেয়নি, তাই তো? একটু থতমত খেলেন সালমা বেগম। নিধি কিভাবে যে ওনার আসল কথাটা ধরে ফেলল সেটা বুঝে উঠতে পারলেন না। তবে নিধির কাছে তো হারা যাবে না। তাড়াহুড়ো করে নিধির কথা আপত্তি জানিয়ে বললেন, না, আমি ওকে আমার বড় ছেলের মতনই ভালোবাসি। নিধি আলতো এসে বলে, ঠিকই বলেছেন, ভালোবাসার আপনি ওনাকে, তবে বড় ছেলের মতন না, সৎ বড় ছেলের মতন। যদি আমি একবার আপনাকে দেখাতে পারতাম উনি আপনাকে ঠিক কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন,
কতটা সম্মান ওনার মনের মাঝে আছে আপনার জন্য, আমি নিশ্চিত আপনি কখনো ওনাকে এভাবে নিজের থেকে দূরে রাখতে পারতেন না। একবার ঘরে গিয়ে দেখুন তো মানুষটা কতটা অসুস্থ। জ্বরে বালিশ থেকে মাথা তুলতে পারছেন না মা। ওষুধ খাইয়েছি তাও জ্বর কমতে চাইছে না। আমি ওনার স্ত্রী হয়ে সেবা করব ঠিকই, কিন্তু স্ত্রী আর মায়ের জায়গাটা তো সম্পূর্ণ আলাদা হয়। একবার একটু ওনার পাশে গিয়ে বসে ওনার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে খুব ক্ষতি হয় আপনার। ওনাকে একটু ভালোবাসা দিলে কি সত্যি খুব বেশি ক্ষতি হয়ে যাবে মা? ওই মানুষটা শুধুমাত্র আপনার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু বুঝেও না বোঝা ভান করে থাকে। আপনিও তেমনই সবকিছু বুঝো না বোঝা ভান করে বারবার ওনাকে কষ্ট দিয়ে যান। খুব অবাক করার বিষয় হলো, নিধি এতগুলো কথা বলে গেল কিন্তু তারপরে সালমা বেগমের মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। উনি নিজেও জানেন না উনি কেন চুপ করে আছেন। উনি অনেক কিছু বলতে চাইলেন, উনি আবারও নিধির কথা তীব্র বিরোধিতা করতে চাইলেন, তবে বলতে পারলেন না। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও যখন সালমা বেগমের থেকে কোনো উত্তর পেল না নিধি, তখন একটা দীর্ঘশ্বাস ছাড়লো। বুঝলো এনাকে বোঝানো আর না বোঝানো দুটোই সমান। আপনার আমাকে নিয়ে সমস্যা তো, আপনি আমাকে খাটাতে চান তো ঠিক আছে, সব রান্না করে দেব। আপনার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছে এই জন্য আমি যা যা কাজ করতে হয় সব করব, কিন্তু তাও দয়া করে ওনার সামনে আর অশান্তি করবেন না। আমি শুধুমাত্র আমার স্বামীর মানসিক শান্তির জন্য, আমার স্বামীকে ভালো রাখার জন্য, দুশ্চিন্তা থেকে দূরে রাখার জন্য এই কাজগুলো করব। তবে একটা কথা মনে রাখবে, যদি এত কিছু সহ্য করার পরও আমার স্বামীর মানসিক শান্তি আপনি কিংবা আপনার ছেলে মেয়ের জন্য নষ্ট হয়েছে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন সালমা বেগম। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পেলে বিছানার উপর শুয়ে আছে ঘর, চোখ দুটো বন্ধ, ঘুমোচ্ছে কিনা কে জানে। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, বোধহয় খুব ঠান্ডা লাগছে, জ্বর হয়তো খুব বেশি এসে গেছে। সালমা বেগম জানে গন যতই অসুস্থ হোক না কেন তবু মুখ দিয়ে একটা শব্দ বের করবে না, যতই অসুবিধা হোক না কেন তবু কাউকে কিছু বলবে না। খুব ভালোভাবে অবগত সালমা বেগম গনের সমস্ত অভ্যাস সম্পর্কে। এটাও খুব ভালো করে জানেন অসুস্থতার সময় যদি উনি একটু গিয়ে পাশে বসেন, একটু মাথায় হাত বুলিয়ে দেন, গন ঠিক কতটা শান্তি পায়। তবে আজ কেন যেন উনি ইচ্ছে থাকা সত্ত্বেও ঘরের ভেতরে পা রাখতে পারলেন না গহনের মাথার কাছে গিয়ে বসে একটু ওকে আদর করতে। অনিচ্ছাকৃত ভাবে ওনার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। খুব তাড়াহুড়ো করে উনি দুহাতে নিজের চোখে জলটুকু মুছে নিলেন, তবে সঙ্গে সঙ্গে আবারও গাল দুটো ভিজে উঠল। এবারে আর সালমা বেগম চোখের জল মোছার বৃথা চেষ্টা করলেন না, কেননা জানেন মুহূর্তের মাঝে আবারও তা ভিজে উঠবে। চোখ দুটো বন্ধ করে পুরনো কিছু স্মৃতির পাতায় তিনি ডুব দিলেন। অতীত সবেমাত্র 20-এর কোঠায় পা রেখেছেন সালমা বেগম। কলেজ শেষ করেছেন, অনার্সে ভর্তি হতে পারেননি টাকার অভাবে। ছোটবেলা থেকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর তেমন কোনো স্বপ্ন কেউ তাকে দেখায়নি, তাই কষ্টও হয়নি। বরং একটু বয়স হতে না হতেই মা সংসারের কাজ শিখিয়েছিল, নিজেকে সংসারের জন্যই তৈরি করেছিলেন তিনি। দু চোখ ভর্তি স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল নিজের সংসারে রানী হয়ে থাকা। এক ঝলক দেখে গফুর আহমেদকে নিজের স্বামী হিসেবে বড্ড পছন্দ হয়ে গিয়েছিল। তার সাথে সারাটা জীবন কাটানোর জন্যই কতই না স্বপ্ন দেখেছিলেন। ভেবেছিলেন ভয়ানক দারিদ্রতার হাত থেকে এবারে অন্তত মুক্তি পাবে। 3 বেলা খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, জামা কাপড় নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সব শখ পূরণ হবে এখন অনায়াসে। আর সেই শখগুলো পূরণ করবে তার স্বামী। তবে শ্বশুর বাড়িতে পা রাখতে যখন নিজের সৎ ছেলেকে দেখতে পেলে, মুহূর্তের মাঝে তার সব স্বপ্ন যেন এক মুঠো বিষাদে পরিণত হয়েছিল। যখন তিনি জানতে পারলেন যে তার আগে তার স্বামীর জীবনে অন্য কোনো নারী ছিল, তার সংসারটা ছিল অন্য কারো, তিনি যে ঘরে থাকবেন সেই ঘরটা অন্য কারো ছিল, মুহূর্তের মাঝে যেন তার ভিতরে সত্তাটা মরে গিয়েছিল। যখন তিনি বুঝলেন এই সংসারে তার আগমন হয়েছে তার সতীনের ছেলে দেখাশোনা করার জন্য, তখনই যেন তিনি সংসারের উপর থেকে পুরো আগ্রহ হারিয়ে ফেলেছেন। প্রথম দিনই তার স্বামী তার শাশুড়িকে তাকে স্পষ্ট জানিয়ে দিল যে এই সংসারে তাকে আনা হয়েছে তার সতীনের ছেলে দেখাশোনা করার জন্য। তার দেখাশোনা যেন বিন্দুমাত্র কোনো গাফিলতি না করা হয়, কেননা গহনের প্রতি তিনি যতটা সদয় আচরণ করবেন বিনিময়ে তিনি নিজেও ঠিক ততটাই সদয় আচরণ পাবেন। আসলে ব্যাপারটা এমন না যে ওনার স্বামী ওনার থেকে ব্যাপারটা লুকিয়েছিল, আসলে ব্যাপারটা সালমা বেগমের থেকে লুকিয়েছিল ওনার পরিবার। সংসারে তখন ভীষণ টানাটানি। 3 মেয়ে 2 ছেলেকে নিয়ে সালমা বেগমের বাবার নাজেহাল অবস্থা। 3 বেলা খাওয়ানো মুশকিল হয়ে পড়েছে। এমন সময় এত বড় ঘর থেকে মেয়ের জন্য বিয়ে সম্বন্ধ এসেছে, তা সে যতই ছেলের আগের বউ থাকুক না কেন, যতই আগের পক্ষের একটা সন্তান থাকুক না কেন, তাতে কি? এত বড় বাড়ির ছেলে যে ওনাদের মতন গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, তাই তো অনেক। কিন্তু মেয়ে এই কথা শুনলে বেঁকে বসতে পারে, সেজন্য তারা মেয়েকে কিছু জানায়নি। যেদিন ওনাকে পাত্রপক্ষে দেখতে গিয়েছিল সেই জন্য বিয়ে হয়ে গিয়েছিল। ফলস্বরূপ তিনিও আর হবু স্বামীর সাথে আলাদা করে কথা বলার কোনো সুযোগ পাননি। সালমা বেগমের বিয়ের তখন 4 মাস পেরিয়েছে।
গহনের সাথে তার সম্পর্কটা খুবই স্বাভাবিক, কথাবার্তা হয় না তাদের মাঝে খুব একটা। ওনার কাজ শুধু গহনের দেখাশোনা করা। একটা ব্যাপার খেয়াল করেছেন সালমা বেগম, গহনের প্রতি অবহেলা করলো মুখ ফুটে কাউকে নালিশ করে না ছেলেটা। এমনকি ওনার সাথে মোটেই খারাপ ব্যবহার করে না, বরং যথেষ্ট সম্মান করে। গফুর আহমেদের অনুরোধে ততদিনে গহন তাকে মা বলেও ডাকা শুরু করেছে। তবে কেন যেন সালমা বেগম গহনকে নিজের ছেলে হিসেবে মানতেই পারছিল না। এমন সময় হঠাৎই একদিন সালমা বেগম বুঝতে পারলেন ওনার নিজের সন্তান আসতে চলেছে এই পৃথিবীতে। উনি অন্তঃসত্ত্বা, সে কি খুশি, সে কি আনন্দ সালমা বেগমে। সেদিন মনে হয়েছিল এই প্রথম ওনার নিজের কেউ আসতে চলেছে। উনি ভেবেছিলেন হয়তো ওনার স্বামীও ঠিক একইভাবে খুশি হবে, তবে তেমনটা মোটেই হয়নি। গহনের বাবা তখন শহরের বাইরে ছিলেন, বাড়িতে তখন থাকতেন সালমা বেগম। গহনের দাদি খুশি সংবাদটা নিজের স্বামীকে দেওয়ার জন্য কল করলেন। প্রথমবার রিং হয়ে গেল, কিন্তু গফুর আহমেদ ফোনটা রিসিভ করলেন না। দ্বিতীয়বার রিং হয়ে গেল, উনি তাও ফোনটা রিসিভ করলেন না। তৃতীয়বার ফোনটা রিসিভ করে খুব দুর্ব্যবহার করলেন সালমা বেগমের সাথে। ওনাকে সাবধান করে দিলেন যেন কাজের সময় বিরক্ত না করে। সালমা বেগমকে একটা শব্দ বলার সুযোগ না দিয়ে উনি নিজের সব কথাগুলো বলে কলটা কেটে দিয়েছিলেন। সালমা বেগম কষ্ট পেয়েছিলেন ঠিকই, তবে তাও নিজেকে সামনে নিয়ে ভাবলেন নিজের শাশুড়িকে এই খবরটা আগে দেয়া যায়। শাশুড়িকে দিলে উনি ঠিক ছেলের কান অবধি পৌঁছে দেবেন। তবে শাশুড়িকে যখন গিয়ে তিনি এই খবরটা দিলেন, সে আরেক বিভীষিকাময় অবস্থা। প্রচণ্ড গালাগালি করলেন তিনি সালমা বেগমকে। সালমা বেগমের অন্তঃসত্ত্বা হওয়াটাকে তিনি একটা পাপ হিসেবে যেন দাঁড় করালেন। সেই সাথে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে সালমা বেগম এই বাড়িতে আনা হয়েছে শুধুমাত্র গহনের দেখাশোনা করার জন্য। এত তাড়াতাড়ি এইসব বাচ্চা কাচ্চা ঝামেলা কখনই সম্ভব না। সালমা বেগম যেন বাচ্চাটা নষ্ট করে ফেলে তা স্পষ্ট ভাষায় তাকে জানিয়ে দিলেন। গহন তখন ওর দাদির পাশে বসেছিল, সমস্ত কথাগুলি ওর কানে গিয়েছিল। সেই সাথে ছেলেটা ছোট হলো বুঝেছিল ওর সৎমা কতটা ঘৃণা ভরা দৃষ্টিতে সেদিন ওর দিকে তাকিয়েছিল। সালমা বেগম কান্নাকাটি করে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলেন। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু তারপরে তিনি মুখে কিছু তুললেন না। এর মাঝে গহন বেশ কয়েকবার সালমা বেগমের ঘরে উকি দিয়ে গিয়েছিল। তিনি মেঝেতে বসে গগন বিদারী চিৎকার করছেন আর কাঁদছেন। তিনি নিজের দুর্ভাগ্যের কথা হা হুতাশ করতে করতে বলছেন। সময় তখন রাত 9টা। সালমা বেগমের এমন অবস্থা দেখে গহনের দাদি নিজেই গহনের প্লেটে খাবার বেড়ে দিয়ে ওকে বসিয়ে দিয়ে নিজে ঘরে গিয়েছিলেন ওষুধ খেতে। কেন যেন গহনে খাওয়ার ইচ্ছে ছিল না। তখনও কানে সালমা বেগমের কান্নার শব্দে ভেসে আসছিল। কি ভেবে যেন গহন নিজের খাবারের প্লেটটা নিয়ে সালমা বেগমের ঘরে গেল। প্লেটটা হাতে নিয়ে চুপচাপ গিয়ে সালমা বেগমের পাশে বসলো। সালমা বেগম খেয়াল করেছেন গহনকে, কিন্তু তবু ওর দিকে তাকানোর প্রয়োজন মনে করলেন না। ওনার কান্না থেমে গেল হঠাৎ করে। গহন প্লেটটা ওনার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মা খেয়ে নাও। সালমা বেগম প্রথমবারে কোনো উত্তর দিলেন না। গহন ফের একই কথা বললে। এবারে সালমা বেগম গম্ভীর গলায় বললেন, খাবো না, তুমি খাও। গহন শুনল না সালমা বেগমের কথা। গহনের মনে ততদিন একটা কৃতজ্ঞতা তৈরি হয়েছে সালমা বেগমের প্রতি। মানুষটা 3 বেলা গহনের জন্য রান্না করে, ওকে সময় মতো খেতে বসায়, নিজে প্লেটে খাবার বেড়ে দেয়, খাওয়ার সময় পাশে দাঁড়িয়েও থাকে। গহনের মনে হয়েছিল যে মানুষটা ওর খাবারের খেয়াল রাখে, তার খাবারের খেয়ালটা গহন রাখবে না এমনটা তো হতে পারে না। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুলে বল, তুমি এই খাবারটা খেয়ে নাও, আমি কি খেয়ে নিচ্ছি, আর না খেয়ে থেকো না, দুজনেই খাই, হ্যাঁ, আর কেঁদো না। কথাটা বলে গহন হাত বাড়িয়ে যেই না সালমা বেগমের চোখে জলটা মুছে দিতে ধরলেন, অমনি সালমা বেগম গহনের অন্য হাতে থাকা খাবারের প্লেটটা ছুঁড়ে মারলেন। শুধু খাবারের প্লেট ছুঁড়ে মেরে তিনি ক্ষান্ত থাকলেন না, তিনি গহনকে ধাক্কা দিলেন। গহন হুমড়ি খেয়ে একটু পিছিয়ে গিয়ে উপর হয়ে পড়ল। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। সালমা বেগম চিৎকার করে বলে উঠলেন, আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়ে এখন দরদ দেখাতে এসেছিস? চলে যা আমার চোখের সামনে থেকে। তোর মায়ের সাথে তুইও চলে যেতে পারিসনি, নয়তো মরতে পারিস না। হয় তুই নিজে মর, নয়তো আমায় মেরে ফেল। তবু তোর খেদমত করার জন্য আর বেঁচে থাকতে পারবো না আমি। তোর জন্য আমার বাচ্চাটার মরার কথা উঠছে, তুই মরিস না কেন? তোর মরণ হয় না কেন? এত মানুষ মরছে রোজ, তুই কেন মরিস না? গহন ব্যথায় সেই যে একটু আর্তনাদ করে উঠেছিল, আর কোনো শব্দ বেরোলো না ওর মুখ দিয়ে, একটু কাঁদেও নি। গহনের চোখ দিয়ে এক ফোঁটা জলও বের হয়নি। গহন ভেবেছিল ওকে বোধহয় একে উঠে দাঁড়াতে হবে, তবে তেমনটা হলো না। খেয়াল করলো কেউ একজন ওকে দাঁড়াতে সাহায্য করছে। মাথা তুলে তাকাতেই দেখলো ওর বাবা। চোখ দুটো তখন ছলছল করছে গফুর আহমেদ। ছেলের গালে হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বলে, খুব ব্যথা পেয়েছো বাবা? গহন তো ব্যথা পেয়েছে ঠিকই, তবে মুখ ফুটে সেই ব্যথার কথাটা বাবাকে বলল না। দুদিকে মাথা নাড়িয়ে বলল, না। গফুর আহমেদ অগ্নিদৃষ্টিতে তাকালেন সালমা বেগমের দিকে, যিনি এখনো রাগে হিস হিস করছেন। নিজের দৃষ্টি ঘুরে আবারও গহনের দিকে তাকিয়ে বললেন, তুমি এখন ঘরে যাও বাবা, দাদি তোমায় খাইয়ে দিবে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, কাল তোমায় নানু বাড়ি নিয়ে যাব।
গণ বরাবরই বাধ্য ছেলে, সেজন্য বাড়তি একটা কথা না বলে চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল। গণ ঘর থেকে বেরিয়ে যেতে গফুর আহমেদ ডাকে দরজাটা বন্ধ করলেন। ওনার চোখ দুটো রাগে জ্বলজ্বল করছে। সালমা বেগমের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের গায়ে হাত দেস? তোর এত বড় সাহস যে যার জন্য তুই খেতে পাচ্ছিস, এই বাড়িতে থাকতে পারছিস, তার গায়ে তুই হাত দেস? তোর সাহস হলো কি করে আমার ছেলে মরার কথা মুখে তোলার? আর তুই ভাবলি কি করে এই কথা তোর মুখ দিয়ে বের করার পর আমি তোকে বাঁচতে দেব? বর্তমান হঠাৎ করে কিসের যেন একটা শব্দ হতেই সালমা বেগমের ধ্যান ভাঙল। পুরনো স্মৃতির পাতা থেকে তিনি বেরিয়ে চোখ খুলে তাকালেন। সালমা বেগমের এখন স্পষ্ট মনে আছে সেই দিন কি যখন নির্যাতন সহ্য করতে হয়েছিল তাকে। ওই অন্তঃসত্ত্বা অবস্থাতেই গায়ে হাত তুলেছিল ওনার স্বামী। তারপরে সে কি জ্বর এসেছিল, অথচ ওনার খেয়াল রাখার জন্য কেউ ছিল না। না ওনার স্বামী ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, না ওষুধ খাইয়েছিলেন, দুদিন না খাইয়ে রেখেছিলেন গহনের হাতের খাবারটা ছুঁড়ে ফেলার জন্য, গহনের মৃত্যু কামনার জন্য। কথাগুলো ভাবতেই আরেক দফা সালমা বেগমে দু চোখে দিয়ে জল গড়িয়ে পড়ল। উনি খুব তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে নিলেন। তাকিয়ে রইলেন বিছানায় জ্বরে তা কাতরাতে থাকা গহনের দিকে। বিন্দুমাত্র আর কোনো ইচ্ছে হলো না গহনের কাছে গিয়ে বসতে, ওর মাথায় হাত বুলিয়ে দিতে। কেননা আজও সালমা বেগম নিজের দুর্ভাগ্যের জন্য এই ছেলেটাকে দায়ী করেন। সালমা বেগমের জীবনের প্রথম সন্তানের মৃত্যুর জন্য তিনি গহনকে দায়ী করেন। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।